হ্যালো ভালোবাসা মানুষগুলো, আমি রিমা ইসলাম চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্পগুলো পড়তে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। অন্যের মানে কি বোন? তুমি কিভাবে বুঝলে মেয়েটা বিবাহিত? বোঝা একেবারে সহজ ভাইয়া। পৃথিবীর বিবাহিত মেয়েরা হাতে চুড়ি ও নাকে নাকফুল পরে। অবশ্য সবাই নয়, কিন্তু এই দুটো থাকলে আমি নিশ্চিত সে বিবাহিত। আজকাল অবিবাহিত মেয়েরা নাকফুল পরে কিন্তু দুই হাতে দুই চুড়ি পরে না। একমাত্র বিবাহিত মেয়েরা সবসময় দুই হাতে দুইটা চুড়ি পরে থাকে। মেয়েটা দুই হাতে দুটো চুড়ি। তুমি কি কিছু খেয়াল করেছো? এখন কথা না বাড়িয়ে পানির পাত্র নিয়ে এসো। বোনের কথা শুনে পুরো ভেঙে পড়ল ওয়াহাব। কয়েক মিনিটের কথায় তার পুরো মনে জায়গা দখল করে নিয়েছে মেয়েটি। ধীর পায়ে পানির পাত্র নিয়ে বোনের হাতে দিল। তাজিন চেষ্টা করছে মেঘার জ্ঞান ফেরানোর। হঠাৎ ওয়াহাবের কি জানি হলো, চোয়াল শক্ত করে মনে মনে বলল, হোক সে অন্যের বউ, আমি তো পরোয়া করি না, কারণ আমার তাকে চাই। আমি তাকে সারা জীবনের জন্য নিজের করে নেব। শক্তি দিয়ে তাকে পৃথিবীর সবকিছু ভুলিয়ে নিজের কাছে রেখে দেব। এই প্রথম কোনো মেয়ের জন্য আমার এরকম ভালো লাগা কাজ করছে। অতএব এই মেয়ে শুধু ময়ূরাজ, মুস্কাত, আফসার, ওহাবের। একে পেতে হলে যা কিছু করার আমি সব করব। তবুও আমি ওকে হাসিল করে ছাড়বই। হুট করে ওয়াহাবের মনটা পিছিয়ে উঠল, কিন্তু কেন সে নিজেও জানে না। তার এখন এই মেয়েকে চাই। মনে হচ্ছে ওকে ছাড়া ওয়াহাবের জীবন পুরো ব্যর্থ। আল্লাহ তার জন্যই এই অপরূপ সুন্দরীকে নিশ্চয়ই পাঠিয়েছে। মুখে পানি ঝটকা পেয়ে ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করলাম। চোখের পাতা দুটো বিশাল ভারী হয়ে আছে, টেনেও মেলতে পারছি না। ঘুম চোখে অবশ্যই আসছে। কানের মধ্যে মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কি বলছে তা শুনতে পাচ্ছি না। খুব কষ্ট করে চোখ খুলে অবাক হয়ে গেলাম। আমাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। একটা সাদা বিশাল গোল জামা পরিহিত সুন্দরী মেয়ে আমাকে কিছু বলছে, কিন্তু আমার বোধশক্তি হচ্ছে না, তাই আমি শুনতে পাচ্ছি না। তার পাশে রাজার পোশাক পরিহিত এক সুদর্শন যুবক, কোমরে তার তরোয়ালের কোষবদ্ধ, পেছনে তীর ভর্তি একটা তীরের বক্স, তার পেছনে গোটা 10 সৈন্য ও ঘোড়া। অনেকের হাতে তীর ধনুক, পাশে একটা 3 চাকা বিশিষ্ট ময়ূর গাড়ি। মেয়েটা আমার গায়ের দড়ি খোলার চেষ্টা করছে। কে তুমি? এখানে কি করে এলে? এই তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। জিও মেঘা, তোর ভাগ্যটা হেব্বি ভালো। আল্লাহ তোর সহায় হয়েছে। তুই ময়ূর রাজ্যের প্রবেশের জন্য উপায় খুঁজছিলি, আর তোর সামনে স্বয়ং ময়ূর রাজা ও তার বোন এসে হাজির। আমি শিওর এরাই ময়ূর রাজ্যের রাজা মুস্তাফ আফসার ওয়াহাব ও তার বোন আতিয়া ইবনা তাজিন। তোমাদের বিষয়ে আমি সব জানি। আমার আইস সব বলেছে। এখন কোনোভাবে আমাকে সেই রাজ্যে প্রবেশ করতে হবে, তারপর দেখা যাবে বাকি কাজ। আগে রাজ্য তো প্রবেশ করি, তারপরেরটা তারপর দেখা যাবে। আইস বলেছিল কোনোভাবে ওদের বুঝতে দেওয়া যাবে না আমি মেঘকন্যা। যদি পরে বুঝে যাই তখন আলাদা কথা। পৃথিবীর সম্পর্কে কিছু বলা যাবে না। এমন অভিনয় করতে হবে যাতে তারা ভাবে আমি সব ভুলে গেছি, মানে স্মৃতিশক্তি চলে গেছে আর কি। নয়তো ওই ওহাবা বেটা আবার সত্যি সব ভুলে দিতে পারে। কথা বলছো না কেন? কে তুমি? দয়া করে কিছু তো বলো। আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থেকো না। আমি কে? তোমরা কারা? আমি এখানে কেন? আমি কিছু মনে করতে পারছি না, সব ঘোলাটে লাগছে। তোমার কিছু মনে করতে হবে না, তুমি মাথায় চাপ নিও না। ভাইয়া, দড়ির বাঁধন খুলতে পারছি না। সরে দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। ওয়াহাব তলোয়ার কোষমুক্ত করে সপাং কয়েক ঘা মারল। মনে হলো একটু আওয়াজ করায় সব দড়ি কেটে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে গেল। আমি নিজের দিকে তাকিয়ে আটকে উঠি। আমার গায়ের বিশাল গ্রাউন্ড কোথায়? পরনে তো হালকা পাতলা ডিজাইনের 3 পিস, পায়ে স্লিপার জুতো। ও মাই আল্লাহ, হাতে আমার এত চুড়ি কোথা থেকে আসলো? গতকাল রাতে আমার হয়েছিল কি? আমি এমন মরার মতো ঘুমালাম কেন? আমার ড্রেস বা কে চেঞ্জ করলো? আয়েশ কি এসেছিল? মাথাটা ভনভন করে ঘুরছে। পড়ে যাওয়ার আগে তাজিন এসে ধরে ফেললো। আমি নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। তোমার কি কিছুই মনে নেই? আমি কিছু মনে করতে পারছি না। থাক, তোমার মনে করতে হবে না।
তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমাদের সাথে যেতে পারো, আমরা তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারো। সেনাপতি আমজাদ, জলদি প্রাসাদে চলুন, আজ আমরা কোনো শিকার করব না, ওনারা এখন বিশ্রামের প্রয়োজন। যথা আজ্ঞা ময়ূরাজ। তোমার নাম কি? আমি জানি না, বললে ধরা খাওয়ার চান্স আছে। নিজের নাম বলিস না মেঘা। এই ওয়াবা ব্যাটাকে আমার কিছুতেই সুবিধার মনে হচ্ছে না। আমার দিকে কিরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। মতলব বেশি ভালো না, এর থেকে একটু সাবধানেই থাকতে হবে। চোখের চাহনি আমাকে অন্য কিছু বলছে। এই ব্যাটা অনেক দ্রুত। কোথায় হারিয়ে গেলে? কি শুরু করলে বোন? ওর নাম মনে পড়ছে না, তুমি ওকে বারবার জিজ্ঞেস কেন করছো? আমরা বরং ওকে মেঘপরি বলে ডাকবো, কারণ ওর গায়ের রংটা মেঘের মতো অনেক হালকা নীলচে শুভ্র, চোখ দুটো আকাশি রঙের, পুরো মেঘপরির মতো দেখতে। বাহ, তুমি তো খুব সুন্দর করে নাম রাখলে ভাইয়া, একদম ওর সাথে মিলে গেছে। আমারও নামটা অনেক পছন্দ হয়েছে। হাই রে, সব জায়গায় আমার পরিচয় আগে মেঘ আসছে, মেঘকন্যা, এখন যুক্ত হলো মেঘপরি। আরো কত কিছু যে দেখবো। ভালোই ভালোই ওই রাজ্য থেকে নিজের কার্য সিদ্ধি করে বের হলেই বাঁচি। আল্লাহ জানে আমার মাছের আইসটা কেমন আছে। ওর জন্য মনটা অনেক আনচান করছে। যেখানে থাকুক আল্লাহ যাতে ওর ভালো রাখে। অনেক মিস করছি আইস, অনেক ভালোবাসি তোকে। বাম হাতের অনামিকা আঙুলের দিকে তাকালাম। সাদা ডায়মন্ড পাথরটার রোদের আলোয় ঝিলিক দিল। তার মানে আমার আইস ভালো আছে। সেখান থেকে চোখ সরিয়ে ওহাবের দিকে তাকাতেই দেখি বেটা খারুশ আমার দিকে তাকিয়ে আছে। কেন জানি তার চাহনিতে আমার খুব বিরক্তি লাগছে। ভাইয়া চলো, এবার ফিরতে হবে তো। হ্যাঁ চল। তাজিন আমাকে ধরে ধরে নিয়ে সাদা ময়ূরের গাড়িতে বসালো। আমার বসতেই ময়ূরগুলো গাড়ি টানতে শুরু করলো। নিজেকে কেন জানি এখন রাজকুমারী সিন্ডারেলা মনে হচ্ছে। ঠিক সেরকম দেখতে গাড়ি, রাজপুত্র, সৈন্য সবই আছে, কিন্তু আমার সেই সিন্ডারেলা পোশাকটা ও আমার আয় শুধু নেই। এতক্ষণ ধরে বাকি সৈন্যরা আমাদের দিকে মনোযোগ দিয়েছিল, এখন তারা ঘোড়া ছুটে এগিয়ে চলল। সবার প্রথমে মুস্তাক আফসার ওয়াহাব, তারপর সেনাপতি আমজাদ, তারপর আমাদের ময়ূর গাড়ি, সবার পেছনে বাকি সৈন্যরা। বেশ কিছু রাস্তা যাওয়ার পর আমি ঢালু রাস্তা দেখতে পেলাম। আমার কাছে মনে হচ্ছিল এখান থেকে পড়লে সোজা নিচে, আর নিচের থেকে সোজা উপরে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওয়াহাব কিছু একটা বিড়বিড় করে পরে দুইটা তালি বাজাতেই ঢালু জায়গা সমান হয়ে মাটি ফেটে ভেতরের দিকে রাস্তা হয়ে গেল। ময়ূর রাজ্যটা মনে হয় মাটির নিচে। আমরা সেই রাজ্যের নামতেই আমি পেছনে ঘুরে আর জঙ্গলের টিকেটাও দেখতে পেলাম না। পেছনে সবকিছু কুয়াশার মতো ধবধবে সাদা। এই জন্যই বোধহয় কোনো মানুষ এই জঙ্গল খুঁজে পায় না। সবার কাছে এই জঙ্গল শুধুমাত্র ধোঁয়াশা। যদি কেউ বাই চান্স খুঁজেও পেল, সে আর বাড়ি ফিরতে পারে না, কারণ ঢোকার রাস্তাটা যত সহজ, বের হওয়ার রাস্তাটা হচ্ছে 100 গুণ কঠিন। তাজির মেয়েটা ভীষণ ভালো, এক মুহূর্তে আমার সাথে মিশে গেছে। রাজপ্রাসাদে এসেই কত শত গল্প জুড়ে দিয়েছে। মনে হচ্ছে আমি তার কত আগের চেনা। মিশুক টাইপের মেয়ে আমার অনেক পছন্দ। রাজপ্রাসাদে ঢোকার পর ওয়াবকে আমি আর দেখিনি। কক্ষে চুপ করে বসে আছি। সারা কক্ষে একটা সাদা ময়ূর ঘুরঘুর করছে। মনে হচ্ছে সে আমাকে খুব সিরিয়াস হয়ে আমাকে পাহারা দিচ্ছে। সারা রাজপ্রাসাদের চারিদিকে শুধু সাদা ময়ূরের ছড়াছড়ি। তখনই সাদা ড্রেস পরে প্রবেশ করলো তাজিন। সে এসে বলল এই বিশাল ময়ূরের ড্রেসটা নাকি ওয়াব পাঠিয়েছে। সেই বিশাল বড় গোল জামা দিয়ে বলল জামা পাল্টে নিতে। পুরো জামা ধবধবে সাদা, তার মধ্যে ময়ূরের পালকের ডিজাইন দেখে মনে হয় ময়ূরের পালক দিয়ে বানানো। তাদের রাজ্যে সবাই নাকি এই পোশাক পরে। আমি 3 পিস পাল্টে নিজের জামার দিকে তাকিয়ে হা করে আছি। এখন আমাকে মেঘ কন্যা নয়, ময়ূর কন্যা মনে হচ্ছে। ড্রেসের অনেকখানি অংশ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আমি যদি এই ড্রেস পরে কক্ষ ও সারা রাজপ্রাসাদে একটা চক্কর মেরে আসি, তাহলে রাজকর্মীদের আর কষ্ট করে রাজপ্রাসাদ বা কক্ষ কোনোটাই মোছা বা ঝাড়ু দিতে হবে না। ড্রেসটা কোনো মতে দুহাতে সামলে আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই আটকে উঠি। আল্লাহ, এসব কি? জঙ্গলে ঢুকে ইশালের মনে একটু খটকা লাগলো। সবকিছু শান্ত কেন? সাপ দেখে তো এতক্ষণে পশু পাখিদের চেঁচামেচি করার কথা। ইশাল বাতাসের বেগে দৌড়ে মেঘাকে যে গাছের সাথে আটকে রেখেছিল সেখানে চলে এলো।
যা ভয় পাচ্ছিল তাই হলো। বাঁধনের দড়িটা কয়েক টুকরো হয়ে নিচে পড়ে আছে। আশেপাশে কোনো সাপ তো দূরে থাক, তাদের খোলসও নেই। ইশাল রাগে ফুঁসতে লাগলো। পুরো জঙ্গল লণ্ডফণ্ড করা শুরু করলো। জোরে জোরে চিৎকার করে বলল, আমি তোমাকে ছাড়বো না মেঘকন্যা, কাজটা তুমি ভালো করলে না। তোমাকে যদি ময়ূর রাজ্যের রাজা মুস্তাক আফসার ওয়াহাব নিয়ে না যায়, তাহলে তোমার মৃত্যু আরও ঘনিয়ে আসছে। আমি তোমাকে কিছুতেই আমার মৃত্যুর ছড়া পর্যন্ত কিছুতেই যেতে দেবো না। তুমি যত মনে করো ওয়াহাবের কাছে গিয়ে আমার হাত থেকে রেহাই পাবে, তাহলে অনেক বড় ভুল ভাবছো। তোমাকে এখন সামনে পেলে আমি ছিবিয়ে খেয়ে ফেলতাম, নয়তো এখনই মেরে ফেলতাম। আমার কোনো পূর্ণিমার প্রয়োজন নেই, আমি তোমাকে ঠিক খুঁজে নেব, কিন্তু তার আগে তোমার স্বামী আপনার আওসাব আইসের ব্যবস্থা করিত। তুমি 4 আসমানের উপর কিংবা মাটির 7 স্তরের নিচে লুকালেও আমি তোমাকে খুঁজে নিবই। আমার হাত থেকে তোমাকে আইসও বাঁচাতে পারবে না। ইশাল রাতে যখন মেঘার কাছে আসতে গিয়ে দূরে ছিটকে পড়েছিল, তখন ভেবেছে আইস আশেপাশে আসে, তাই ও মেঘার কাছে যেতে পারছে না। তাই হন্যি হয়ে সারা জঙ্গলের এদিক থেকে সেদিক ছুটে বেরিয়েছে। আয়েশকে খুনের নেশা ওর মাথায় চেপে বসেছিল। পশ্চিম দিকে আবছা টিম টিম আলো দেখে সেদিকে ছুটল, কিন্তু সেখানে গিয়ে অদৃশ্য শক্তির হাতে বন্দী হয়ে যায়। কারণ ওই জঙ্গলটা জঙ্গলের শেষ প্রান্ত ছিল, আর সেদিকে আয়েশ যেতে পারে। তাই আয়েশ মেঘার সুরক্ষার জন্য ইশালকে সারা রাত পশ্চিমার শেষ প্রান্তে অদৃশ্য শক্তি দিয়ে আটকে রেখেছিল। এই শয়তানকে দিয়ে বিশ্বাস নেই, যদি রাতে মেঘার কোনো ক্ষতি করে বসে। সকাল হতেই আয়েশের শক্তির ক্ষমতা শেষ হয়ে যায়, আর ইশাল সেখান থেকে ছুটে চলে আসে। কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। ততক্ষণে মেঘা ময়ূর রাজ্যে প্রবেশ করে ফেলেছে। ইশাল জোরে একটা হুঙ্কার ছেড়ে জঙ্গলে থাকা মাঝারি সাইজের গাছ তুলে দূরে ছিটকে মারে। তাতেও তার রাগ কমেনি। চোখ দুটো আগুনের ফুলকি দপ করে ওঠে। চোখ থেকে আগুন ছুঁড়ে মারে মাটিতে থাকা শুকনো পাতায়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন ছেয়ে যায় সারা জঙ্গলে। প্রস্তুত আকাশ, এই যুদ্ধে আমি বেইমানি করব। তোদের মেঘরাজ্য আমি দলিস্বাদ করে দেব। মেঘকন্যা শুধু আমার, ওকে আমার চাই। আমি হেরে যাব না। নতুন ফোন দিয়ে এটে আবার ফিরে আসবেই ধরণীর বুকে। এবার আমার জয় হবে নিশ্চিত। চারিদিকে ধোঁয়াকুণ্ডলি পাকিয়ে আকাশে উঠে যাচ্ছে। জঙ্গলের পশু পাখি চিৎকার চেঁচামেচি শুরু করলো। ছোটাছুটি কিচিরমিচির শব্দে কানে তালা লাগার জোগাড়। ইশাল মুখটা রক্তবর্ণ করে নিজের রাজ্যে রওনা দিল। আর জঙ্গলটা ধীরে ধীরে আগুনে ছেয়ে যাচ্ছে। কালো ধোঁয়ার মতো অন্ধকার হতে লাগলো। বিষণ্ণ মনে বাগানে বসে আছে আইস। মেঘাকে ময়ূর রাজ্যে পাঠানোর পর থেকে ওর মনে শান্তি নেই। বড্ড আনচান করছে। ওয়াহাবের মতো গতি ওর কাছে ঠিক মনে হচ্ছে না। কি থেকে কি করে বসে তা একমাত্র আল্লাহই মালুম। শুধুমাত্র আল্লাহর ভরসায় আজ সে মেঘাকে ছেড়েছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তখনই ওর কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো। ওর জানের দোস্ত সেনাপতি রাকিন ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে আবার? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হবে বল? তুই তো সবটা জানিস। কত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে মেঘাকে পেলাম। আবার মনে হচ্ছে ওকে আমি ধরে রাখতে পারবো না। সবার নজর আমার বউয়ের ওপর। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছে তো আমাদের সাথে। তুই নামাজ আদায় করে দোয়া করিস, দেখবি সব ঠিক হয়ে গেছে। মেঘকন্যার কিছু মনে হবে না। তাছাড়া সে এখন নিজের শক্তি ব্যবহার করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে। তারপরেও মনটা সায় দেন রে। আঁকুপাকু করেই যাচ্ছে। মস্তিষ্কে নানা ভয়ের আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে। আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিশ্বাস কর, ওকে ছাড়া একটা মিনিট আমার এক একটা বছর মনে হচ্ছে। ওর কিছু হলে আমি বাঁচবো না। উল্টো পাল্টা কথা বলিস না, কিছু হবে না। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাক। তাই করতে হবে। তারপরও দুশ্চিন্তাটা আমি নানাভাবে ঘিরে রাখবে। রাকিন আইসের পাশে ঘাসের উপর বসে পড়ল। আইসকে সে এভাবে নিতে পারছে না। কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি। অন্য দেশটা রূপকথার গল্পের রাজপুত্র। সেনাপতি পুত্রের মতো ওদের মাঝে বন্ধুত্বটা বেশ অটুট। দুজন সমবয়সী, একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। কোনো কথা লুকায় না। একজনের বিপদে আরেকজন মুহূর্তের মধ্যে হাজির। রাকিনের বাবা মা কেউ নাই। ওর বাবাও সেনাপতি ছিল। মেঘের বাবা যে যুদ্ধে মারা যায়, ওর বাবাও একই যুদ্ধে মারা যায়। মা মারা যায় তার কয়েক বছর পর। ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছে রাকিন ও আয়েশ। রাকিনের বাবা মা মারা যাওয়ার পর থেকে
মেঘরাজ্যের রাজা ওকে নিজের প্রাসাদে আইসের সাথে রেখে দিয়েছে। মেঘরাজ্যের রাজা রানী ওকে নিজের সন্তানের চোখে দেখে কোনো কিছুতে কমতি রাখেনি। তারা দুজনকে একই চোখে দেখেছেন। আর আইস ও রাকিন তো ভাইয়ের থেকেও বেশি কিছু। কখনো নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে মারামারি তো দূরে থাক, মুখ কালোও করেনি। সব কিছুতে তারা ছিল একে অপরের পরিপূরক। আর চোখে একবার আইসের দিকে তাকালো রাকিন। ওর মুখ এখনো কালো মেঘে ঢাকা। রাকিন এক হাতে ওকে জড়িয়ে ধরল। আইস ওকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে শুরু করলো। তুই এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বল? কিভাবে চলবে বল? তোকে তো শক্ত হতে হবে। তুই যদি মেঘকন্যাকে নিজের দুর্বলতা ভাবিস, তাহলে তোর শত্রুরা তোর এই দুর্বলতাকেই হাতিয়ার বানিয়ে তোকে পরাজিত করবে। ভাই, নিজেকে শক্ত কর, নিজের মনকে শক্ত কর। তুই এভাবে নত হচ্ছিস কেন? দুর্বোকা, কিছু হবে না। আমি আছি তো তোর পাশে। আমি তোদের কিছু হতেই দিব না। প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিব, তবু তোর বা মেঘকন্যার কোনো ক্ষতি হতে আমি দেব না। আমার মনটা খুব অস্থির লাগছে। আমি মেঘার মনের কথা শুনতে পাচ্ছি না। পৃথিবীতে থাকলে আমি ওর অবস্থান ও সব কথা বুঝতে পারবো, কিন্তু এখানে তো সম্ভব নয়। অন্যদিকে যুদ্ধের দিনক্ষণ ঘনিয়ে আসছে। এই অবস্থায় আমি পৃথিবীতে গিয়ে বসে থাকতে পারি না। মেঘপুত্র হিসেবে আমারও তো রাজ্যের প্রতি দায়িত্ব আছে। অন্যদিকে মনটা খুব ডেকেই যাচ্ছে। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আমি নিজেকে শক্ত করতে পারছি না। এগুলো সব তোর মনের ভুল। মনটাকে সতেজ কর, দেখবি সব আগের মতো হয়ে গেছে। পৃথিবীতে থাকতে থাকতে সেখানকার মানুষের মতো চিন্তাধারা হয়ে গেছে তোর। সব সময় বাজে চিন্তা করিস, যেটা প্রয়োজন সেটাকে গুরুত্ব দিস না। বিশ্বস্ত একটা হাত, ওর আশ্বাসের বাণী দেওয়া মানুষের সবার থাকে না। আজকাল স্বার্থপরে ঘেরা সৃষ্টির জগৎকে কে বা কার জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত, সবাই নিজেতে বিভোর। আইস মনে মনে বেশ সাহস পেল। রাকিন প্রতিবারের মতো এবারও ওকে সামলে নিয়েছে। এই ছেলেটাকে আইস চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। রাকিনের মতো একটা ভালো বন্ধু পেয়ে সে নিজেকে ধন্য মনে করে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে। রূপালী থালার মতো করে বিশাল বড় চাঁদ উঠেছে। আজ দুদিন হতে চলল ময়ূরাজ্যে। দিনের বেলাটা তাজিনের সাথে এদিক সেদিক কাটিয়ে কোনো মতে চলে যায়, কিন্তু রাতটা কাটতেই চায় না। ঘুম পড়ি মনে হয় আমার সাথে আড়ি দিয়ে নিজের রাজ্যে চলে গেছে। রাতে চোখ বন্ধ করে পড়ে থাকলেও একটু চোখের পাতা দুটোকে এক করতে পারি না। চোখে শুধু আইসের মুখটা ভেসে ওঠে। ওর সাথে কাটানোর সময়গুলো উকি মেরে মনটা খারাপ করে দিয়ে যায়। কে জানে কেমন আছে পাগলটা। আমাকে ছাড়া তো এক মিনিটও থাকতে পারে না। অদৃশ্য হোক কিংবা দৃশ্যমান হয়ে আমার ছায়ার মতো পেছনে ঘুরতো। অথচ আজ দুদিন হলো আমার সাথেও দেখা নেই। ওর জ্বালাতন ও ভালোবাসাগুলো অনেক মিস করছি। কতদিন ওকে ছাড়া থাকতে হবে আল্লাহই ভালো জানে। দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। চারটেকেও আজ বড্ড বিষণ্ণ লাগছে আমার কাছে। প্রিয়জন পাশে থাকলে সামান্য জিনিসও অসামান্য লাগে, আর প্রিয়জনহীন অতি মূল্যবান বস্তুকেও মূল্যহীন মনে হয়। আমি আজ এই কথাটার মর্মটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আমার পরনে হালকা আকাশি রঙের একটা বিশাল ড্রেস। আজ ময়ূর ড্রেস পরিনি। আকাশি রংটা আয়েশের খুব পছন্দ, তাই আজ সেই রঙের ড্রেস পরেছি। আচ্ছা, আয়েশকে সেই সুদূর মেঘরাজ্য থেকে আমায় দেখতে পাচ্ছে। মাথার ওপর নাম না জানা সাদা ফুলের গাছ। এখানে যাবতীয় জিনিস সাদা রঙের। রাজপ্রাসাদ, অন্দরমহলের কক্ষ, ফুলের বাগান, ফুল সবকিছুই শুধু সাদা আর সাদা। সারাদিন সাদা দেখতে দেখতে চোখ ঘোলা হয়ে আসছে। ওহাবের সাথে বেশি একটা কথা হয় না। আমার পাশাপাশি থাকতে চাই, কিন্তু আমি দূরত্ব বজায় রাখি। তবে আমার কাজের সিদ্ধির জন্য তার আশেপাশে থাকতে হবে, কিন্তু মনটা সায় দেয় না। সেদিন যখন ময়ূর ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, তখন আয়নায় তাকিয়ে নিজেই আটকে উঠি, কারণ আমার গায়ের রংটা উজ্জ্বল শুভ্র মেঘের মতো হয়ে আছে। চোখের মনির রং পাল্টে আকাশি রং ধারণ করেছে। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে মনে পড়ে আয়েশ বলেছিল আমার শক্তি সম্পর্কে আমি সব জানলে এবং শক্তি ব্যবহার করলে আমার শরীরের মাঝে কিছু পরিবর্তন দেখা যাবে। আমি তো জঙ্গলে ইলাশের হাত থেকে নিজেকে শক্তি ব্যবহার করে রক্ষা করেছি, তাই হয়তো আমার এরকম পরিবর্তন। হাতে থাকা আংটির সাথে কথা বলতে শুরু করলাম। আমার মনে হচ্ছে আমি আয়েশের সাথেই কথা বলছি। খুব মিস করছি তোকে আয়েশ। আমি সত্যি তোকে ছাড়া ভালো নেই। আমি জানি তুইও ভালো নেই। নিশ্চয়ই আমার কথা ভেবে ভেবে নিজের শরীরের প্রতি যত্ন নিতেও ভুলে গেছে। খাবার তো একদিনও ঠিক মতো খাচ্ছি না।
আল্লাহ আমাদের কেন পরীক্ষায় ফেলেছে আমি তা জানি না, তবে খুব শীঘ্রই আমি সারা জীবনের জন্য তোর হয়ে যাব। তোমাকে কত কষ্ট দিয়েছি গত কয়েকদিনে, তারপরও তুমি আমাকে দূরে ঠেলে দাওনি, বরং ভালোবেসে আরো কাছে টেনে নিয়েছো। তোর মতো কেউ আমাকে ভালোবাসে না। আমি তোমার না হলে কখনই অন্য কারো হব না, নিজেকে শেষ করে দিব। তবু তোমার স্থানে আমি অন্য কাউকে বসাতে পারবো না। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। তোকে আমি নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি, তাহলে অন্য কারো কি করে হয় বলতো? আমার জন্য হলেও তোকে নিজের যত্ন নিতে হবে, নয়তো আমি এসেই তোমাকে আচ্ছা করে পিটুনি দেব, মনে রেখো কথাটা। রেলিংয়ে পিঠ থেকে দাঁড়িয়ে পড়লাম। আজও ঘুম আসছে না। বাইরের দিকে পিঠ থাকায় হালকা বাতাস এসে পিঠে লাগছে। চারিদিকে স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। আমার শরীরের রংটাও মাঝে মাঝে ঝিলিক মেরে উঠছে। চুলগুলো উড়ে এসে থেকে থেকে মুখে বাড়ি খাচ্ছে। মনে মনে পরবর্তী পরিকল্পনার জন্য ফোন দিয়ে আঁটতে শুরু করলাম। তখনই বিশাল বড় লোহার দরজায় মস্ত বড় একটা তালা। কে আছে এখানে? হাত বাড়িয়ে তালাটা স্পর্শ করতে গেলেই অদৃশ্য একটা শক্তি আমাকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। আমি ছিটকে অনেকটা দূরে চলে যাই। শব্দ পেয়ে প্রহরীরা ছুটে আসে। দুটো মোটা পিলারের পেছনে আমি লুকিয়ে পড়ি। রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে এই দরজার সামনে এসে আমার চোখ আটকে যায়। কারুকাজ খচিত ইয়া মোটা দরজার ওপাশে কি আছে? আমার বহুকাঙ্ক্ষিত বস্তুটা নয় তো? কে আছে এখানে? সামান্য কিছু থাকলে তো আমার ধাক্কা খেয়ে পড়ার কথা না। মনে হলো বিদ্যুতের শক খেলাম। হাতটা ঝিমঝিম করছে। এই দরজার সামনে এত প্রহরী বা কেন? ভাগ্যিস তারা এখানে ছিল না, নয়তো আমাকে ধরেই ফেলতো। প্রহরীরা এদিক সেদিক খুঁজে কিছু পেল না। দুজনকে পাহাড়ে রেখে বাকি একজন অন্যদিকে চলে গেল। আমি আড়াল থেকে তাদের ওপর নজর দিতে লাগলাম। বেশ কিছু সময় পর ওই প্রহরীটা ময়ূররাজ ওহাবকে নিয়ে ফিরল। ওহাব এসে ভ্রুকুচকে আশেপাশে দেখলো, তারপর প্রহরীদের সাথে কি জানি কি কথা বলল। দেখতে পেলাম তারা চলে গেল। ওহাব এদিক সেদিক তাকে দেখে নিল কেউ আছে কিনা। আমি পিলারের থেকে কিঞ্চিত মাথা বের করে তার উপরে কড়া নজরদারি রাখছি। ওহাব দরজার একদম কর্নারের কাছে ছোট দুটো সুইচ টাইপের দেখতে হাতের আঙুলে স্পর্শ করলো। সাথে সাথে দরজার সামনে থেকে অদৃশ্য শক্তিগুলো হালকা নীল হয়ে মিলিয়ে গেল। তারপর তালায় হাত রাখতেই সেটা খুলে গেল। আমি দুই হাত মুঠ করে চোখ বন্ধ করে অদৃশ্য হয়ে গেলাম। দরজাটা বন্ধ হওয়ার আগে জলদি তার পিছু নিলাম। বিশাল বড় কক্ষ, চারিদিকে হীরা মণি মুক্তা স্বর্ণ রূপার গহনে ছড়াছড়ি। তার মানে এটা কোষাগার। ওহাব বারবার পেছনে তাকাচ্ছিল, হয়তো টের পাচ্ছে ওর সাথে কেউ আছে। ধীর পায়ে কোণার দিকে গিয়ে একটা বিশাল মণিমুক্তা ভর্তি ঘোড়া সরালো। সাথে সাথে দেওয়াল সরে একটা সরু দরজার সামনে সিঁড়ি দৃশ্যমান হলো। সিঁড়ি দিয়ে নেমে ভেতরে প্রবেশ করতেই একটা ছোট্ট কুঠুরি দেখতে পেলাম। সেখানে সোনালী ও রূপালী রঙের সিন্দুকে পরিপূর্ণ। এদের মাঝে একটা রং চটা বিবর্ণ দেখতেই ছোট সিন্দুক। ওয়াব সেটা বের করলো। সবটাই তালা দেওয়া থাকলেও সেটাই ছিল না। সিন্দুকটা খুলতেই আমার চোখ ছানা পড়া। আরে এটাই তো সেই ছোড়া যাতে ঈশালের মৃত্যু হবে। না, ছোড়া তো ঠিকই আছে। তাহলে আমার কেন মনে হলো এটা ঠিক নেই? এটার মাঝে কি আছে আল্লাহ জানে। আব্বাজান কেন এটাকে এত যত্ন করে রাখতে বলছে তাও জানি না। এটা নাকি কারো সর্বনাশ, কিন্তু কার? কারো শরীরে মিষ্টি ঘ্রাণ পাচ্ছি। আমার সাথে তো কেউ নেই, তাহলে এই মিষ্টি ঘ্রাণটা কোথা থেকে আসছে? এই রে, এই ওয়াব ভাইটা কিছু বোঝে গেল না তো? বজ্জাটার নাকটা একটু বেশি বড়। বিটকেল শয়তান, নিজের কাজ কর না। চোরাটা থেকে আলু ঠিকরে বেরোচ্ছে, তার মানে এটাকে এখন এভাবে ছোঁয়া যাবে না, তাহলে হাত ঝলসে যাবে। কি করলে এটা স্বাভাবিক হবে? মিষ্টি গানটা নাকে মোমো করছে। আমি তো বেহুশ হয়ে পড়বো। আগে তো অনেকবার এসেছি, কিন্তু কোথায় আগে তো পাইনি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আমার সাথে কেউ আছে। তাহলে কি তার শরীরে জ্ঞান পাচ্ছি আমি? ওয়াব সিন্ধুকে থাকা চোরাটাকে হাত ছোঁয়ালো না। সামনের দেওয়ালে বর্গাকার কোট করা একটা জায়গায় হাত দিয়ে চাপ দিল, যাতে করে ভেতর থেকে একটা গুপ্ত ড্রয়ার বের হলো। সেখান থেকে একটা চিমটা বের করলো। সেটা দিয়ে চোরাটাকে ওঠাতেই সেটার আলো নিমিয়ে গেল। ওহাব হাতে নিয়ে চোরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। দেখো তো, কোনো সামান্য ছোড়া মনে হয়, কিন্তু এত যত্ন ও পাহারা দিয়ে রাখার মানেটা কি? আব্বাজান বলেছিল এটাকে নিতে কোনো রাজ্য থেকে নাকি রাজপুত্রের বিবি আসবে।
সে ছাড়া কেউ এটাকে ব্যবহার করতে পারবে না। আমাদের কাছে ছোড়াটাকে সামান্য মনে হবে, তার কোনো কার্যক্ষমতা থাকবে না, কিন্তু সঠিক মানুষের হাতে ঠিক কাজ করব। কিন্তু কি আসবে এটা নিতে? সে কি আদৌ এই ছোড়ার খবর পেয়েছে? তাহলে নিতে কেন আসছে না? এই সামান্য ছোড়া নিয়ে আমার এত চিন্তা ভালো লাগে না। কবে যে আপদটা আমার থেকে দূর হবে। ওহাবের হাবভাব আমার কাছে ঠিক লাগছে না। মুখে শয়তানি হাসি রেখে চোখ ছলছল করে কথা বলছে সে। আমি তখন আপন মনে বলে উঠি, ওরা বেবকুব, তোর বাপ আমার কথা বলেছে। তোর বাপ মা বেঁচে থাকলে আমার কি এরকম লুকিয়ে থাকতে হতো? তাদের বললেই আমাকে দিয়ে দিত, কিন্তু তুই থাকায় আমার বিপত্তি ঘটেছে। তোমার কাছে চাইলেই যে তুমি দিয়ে দিবে এমনটা কিন্তু নয়। তুমি ঢং কম করো, তোমাকে আমি ভালো করে চিনে গেছি। এসব শুনিয়ে আমাকে বোকা বানানোর ধান্দা? তুই বেটা ভালো করে জানিস এটা কি কাজ লাগে। তুমি ভারী ধুরন্দাজ, তুমি এতটা বোকাও নয়, আমি জানি। এখন একটু ভাব নিচ্ছ। হঠাৎ ওহাব অট্ট হাসিতে ফেটে পড়ল। আমার দুই কানে তালা লাগার জোগাড়। আমি কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ওহাব শয়তানি হাসি দিয়েই যাচ্ছে, থামার নাম নেই। আমি জানি এটা কি কাজে ব্যবহৃত হবে। সব খবর পেয়ে গেছি আমি। এত সহজে আমি এটাকে হাতছাড়া করব না। মেঘরাজের মেঘপুত্রের বিবি মেঘ কন্যাকে আমার কাছে আসতেই হবে। সে এলে তাকে আমি সারা জীবনের জন্য নিজের দাসী বানিয়ে রাখবো। এই ছোড়া আমি কিছুতেই দেব না। এতটা বোকা আমি নই। শত হোক ওই মেঘ কন্যা রূপের বিবরণ শুনে তার ওপর তো কবেই পীড়া হয়ে গেছে, কিন্তু আপাতত মেঘপুরীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নেই। মেঘপুরী রাজি না হলেও ওকে জোর করে নিজে করে নেব। যে ওহাব নিজের রাজ্যের জন্য বাবা মাকে বন্দি করতে পারে, তার কাছে অন্য কিছু কিভাবে অসম্ভব হতে পারে? বন্দি অবস্থায় আমার পিতা নিজের জীবন দিয়ে দিল, তারপর মেঘকন্যা নামটা বলে গেল না। কবে আসবে তাও বললো না। এই বুড়ো পিতাটাই তো যত বেদল লাগিয়েছে। কারাগারে থাকা অবস্থা পিতামাতা ইন্তেকাল করেন, কিন্তু পিতা মেঘকন্যা ব্যাপারে মুখ খোলেননি। আমার ছোট বোনটাও ও রাজ্যের মানুষ জানেন তাদের রাজা রানীর হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। যদিও প্রথমে বিশ্বাস করতে চাইনি, এই বুড়ো খবরটা বিশ্বাস করাতে আমার বহু কাঠ খোর পোড়াতে হয়েছে। অঙ্গরাজ্যের রাজপুত্রকেও আমার পায়ে পড়তে হবে, কারণ তার মৃত্যুর হাতিয়ার আমার হাতে। নিজেকে বিশেষ মানুষ মনে হচ্ছে। সবাই এখন আমার উপর নির্ভরশীল। আল্লাহ, এতটা নিজে বেটা রাজ্যের লোভে নিজের বৃদ্ধ পিতা মাতাকে বন্দি করেছিল, কারাগারে তাদের উপর অত্যাচার করেছে। কি পাষাণ্য লোভী! ইলাসের সাথে সাথে তোর মৃত্যু ঘনিয়ে এসেছে শয়তান। আগে আমি কোনো মতে এই ছোড়াটাকে তো হাতে করি, তারপর তোর ব্যবস্থা করব। হারামি, নিজের পিতা মাতার সাথে বেইমানি করেছিস, তোর শাস্তি নিশ্চয় হবে। ইচ্ছা করছিল শয়তানটাকে মেরে ছোড়াটাকে নিয়ে পালাই, কিন্তু এখন তা সম্ভব নয়। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি আমার কাজ হাসিল করেই ছাড়বো। পেছনে পেছাতে গিয়ে হাতের সাথে বেঁধে একটা সিন্ধুকে নড়ে উঠল। ওহাব হাতে থাকা ছোড়া রেখে সিন্ধুক আটকে জিজ্ঞেস করলো, কে কে ওইখানে? কে আছো? আমি দিকপাশ না থেকে দৌড়ে নিজের কক্ষে চলে এলাম। এসে দৃশ্যমান হলাম, পালঙ্কে বসে জোরে জোরে হাঁপাচ্ছি। এতটুকু দৌড় দিয়ে হয়রান হয়ে গেছি। মেঘরাজ্যে চারিদিক থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই ছোটাছুটি করছে। পঙ্কিরাজ ঘোড়া ছুটিয়ে প্রবেশ করল অঙ্গরাজ্যের সৈন্য ও রাজপুত্র ঈশাল। চারিদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। সৈন্যরা সারা রাজ্যে আগুন লাগিয়ে দিচ্ছে। অন্দরমহলে বসে যুদ্ধের পরিকল্পনা করছিল রাজা, রানী, মন্ত্রী, আইস ও রাকিন। হঠাৎ চিৎকার, হুলুস্থুলুস শব্দ পেয়ে তারা অবাক হয়ে যায়। তখনই এক প্রহরী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দেয়, আসসালামু আলাইকুম মহারাজ। ওয়ালাইকুম আসসালাম। কি খবর প্রহরী? বাইরে এত হই হুল্লোড় কেন? কি হয়েছে? ঘোরতর বিপদ ঘনিয়ে এসেছে মহারাজ। অঙ্গরাজ্যের রাজপুত্র তার দলবল ও সৈনিক নিয়ে আমাদের রাজ্যে আক্রমণ করেছে। তারা সারা রাজ্য লণ্ডভণ্ড ও আগুন জ্বালিয়ে দিচ্ছে। এটা কি রকম কথা? পূর্ব কোনো বার্তা ছাড়াই তার আমাদের রাজ্যে আক্রমণ করে কিভাবে? যুদ্ধের তো এখনো ঢের সময় বাকি আছে। এর মধ্যে আক্রমণ করা মানে যুদ্ধের নিয়ম ভঙ্গ করা। ওরা আবার কবে এইসব নিয়ম মানলো মন্ত্রীমশাই?
এরা তো পরে পেছন থেকে কাপুরুষের মতো আক্রমণ করতে। এখন আমাদের এখানে বসে থাকলে চলবে না, সব সৈনিককে প্রস্তুত করতে হবে। এই শয়তানটা বড্ড বেশি বেড়ে গিয়েছে। ও হয়তো ভুলে গেছে পিপিলিকা পাখা গজায় মরিবার তরে, তেমনি ওর মরণে পাখা গজিয়ে গিয়েছে। রাকিন, জলদি সৈন্যদের লড়াই করতে পাঠিয়ে দে। আমার 1 মিনিটও নষ্ট করতে চলবে না। আল্লাহ, এই বিকালে কি রকম অমঙ্গলের ছায়া নেমে এলো রাজ্যের বুকে। আল্লাহ, তুমি রক্ষা করো, ওই শয়তানটা যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। রানী, তুমি নিজ কক্ষে চলে যাও, এখানে থেকো না। তোমার জন্য মোটেও বিপদ হবে না এখানে। আমরা আক্রমণ থামাতে যাচ্ছি। সবাই কক্ষ থেকে বের হওয়ার আগেই সেখানে ইশাল তার সৈন্য নিয়ে হাজির হলো। ওর পরনে কালো পোশাক, হাতে কুচকুচে কালো তলোয়ার। কক্ষে ঢুকে চারিদিক দিয়ে ওর সৈন্য সবাইকে ঘিরে ধরল। সৈন্যরা তাদের আটকে ফেলল। কোথায় যাচ্ছেন আপনারা? আমি তো এখানে আপনাদের সাথে এত কষ্ট করে দেখা করতে এলাম, আর আপনারা আমার থেকে লুকিয়ে যেতে চাইছেন? না জানিয়ে হঠাৎ করে আক্রমণ করার মানে কি ঈশান? এটা যুদ্ধের নিয়ম ভঙ্গ করা হয়। তোমরা কিছুদিন পর আমাদের সাথে লড়াই করবে বলেছিলে, তাহলে আজ এভাবে কাপুরুষের পরিচয় কেন দিলে? আমি এসব নিয়ম মানি না। আমার নিয়ম আমি নিজে তৈরি করি। আমার যখন মন চায় তখন তাই করি। কাউকে কৈফত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইশাল, বড্ড বেশি বেড়ে গিয়েছিস তুই, বড্ড বেশি। তোর মৃত্যু ঘনিয়ে এসছে। তুই আমাকে বড় ভুল করলি, অনেক বড় ভুল করলি। আমাদের রাজ্য আক্রমণ করে এর মাসুল তোকে কড়াই গন্ডায় দিতে হবে। ইশাল ঝড়ের বেগে সামনে এসে ওর হাতের কালো তলোয়ারটা আয়েশের গলায় ধরল। আয়েশ চাচ্ছিলের হাসি দিল। আয়েশের মাঝে ভয়ের লক্ষণ না দেখে ইশাল তলোয়ার সরিয়ে নিল। তোরা এখন আমার কাছে বন্দি, কি করবি বল আমায়? আমি এখন তোদের এমন জায়গায় নিয়ে আটকে রাখবো যে কোনো কাক পক্ষীও টের পাবে না। তুই মেঘাকে ময়ূর রাজে পাঠিয়ে অনেক বড় ভুল করেছিস। তার মাসুল দিতেই তোদের এভাবে আটকে রাখা হবে। আমি কিছুদিন পরে যুদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মেঘাকে আমার কাছ থেকে নিয়ে ময়ূর রাজে পাঠিয়েছিস বলে রাগটা দমন করতে পারলাম না। এক্ষুনি আক্রমণ করতে চলে এলাম। তুই নিজেকে খুব চালাক ভাবিস। আসলে তুই একটা আহাম্মক। আমাদের যেখানেই আটকে রাখিস, আমাদের মেঘকন্যা ঠিক আমাদের খুঁজে নেবে আর তোকে খুব শীঘ্রই হত্যা করবে। তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো শয়তান। তুই অনেক চালাচ্ছিস, তোর বিনাশ খুব শীঘ্রই হতে চলেছে, একটু অপেক্ষা কর। আয়েশ তলোয়ারের কোষমুক্ত করতে করতে ইশালের সামনে আসতে নিলে ইশালের 4টা সৈন্য ওকে ধরে ফেলে, যাতে আয়েশের রাগটা আরও বেড়ে যায়। জোর করে ওর থেকে তলোয়ার ছিনিয়ে নেয়। রাকিন সুযোগ বুঝে তলোয়ার কোষমুক্ত করে আক্রমণ করতে নিলে ইশাল দ্রুত গতিতে ওর থেকে তা ছিনিয়ে নিয়ে যায়। তা রাজামশাই, আপনারা কি আমার সাথে যাবেন, নাকি সারা রাজ্যে আগুনে জ্বালিয়ে দেব? অবশ্য এর মধ্যে অনেকটা জ্বালানো হয়ে গেছে। আপনারা যত দেরি করবেন আমার সাথে যেতে, ততই আপনাদের রাজ্য ও রাজ্যের মানুষের ক্ষতি। চারদিকে কালো দোয়া ভরপুর হয়ে গেছে। একটু বসে মেঘ রাজ্য কয়লায় পরিণত হবে। দোয়ার গন্ধের সাথে লাশের গন্ধ নাকি বেশি আসবে। তুমি তোমার সীমা লঙ্ঘন করেছো। আমরা তোমাকে ঠিক দেখে নিব। কন্যা ফেরত পর্যন্ত অপেক্ষা করব। নিশ্চয়ই তোমার জন্য খারাপ কিছু আসছে, যার জন্য পরে তুমি পস্তাবে। আল্লাহ আমাদের সহায় আছে। তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আপনার বক্তৃতা দেওয়া বন্ধ করুন। আপনাদের সামনে আমি মেকাকে বিয়ে করব। ততদিন পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন। আপনারা না হয় তারপর না হয় উপরে থেকে বাকি কিছু দেখেন। শয়তানি হাসি দিয়ে সবার দিকে চোখ পোলালো ইশাল। তারপর সৈন্যদের আদেশ করলো সবাইকে বন্দি করে তাদের সাথে নিয়ে যেতে। সৈন্যরা আদেশ পেয়ে তাদের নিয়ে চলল। রাকিন ও আয়েশ রাগে ফুঁসছে। রানী আঁচলে মুখ গুঁজে গুনগুন করে কাঁদছে। রাজা ও মন্ত্রী বিষণ্ণ মনে তাদের সাথে চলছে। সবাইকে নিয়ে একটা ঘোড়ার গাড়িতে ওঠানো হয়। এত কিছুর মধ্যে ইশাল কুহুকলির কথা বেমালুম ভুলে গেল। কুহুকলি এতক্ষণ গাছের ডালের আড়ালে বসে সব দেখছিল। সে সামনে আসেনি। সামনে আসলে হয়তো ইশালের শয়তানি শক্তিতে সেও আটকা পড়ে যেত। পুরো রাজ্যের অবস্থা দেখে সে ছুটল মেঘকন্যার কাছে। যাওয়ার আগে সে ভিন্ন দেখতে কয়েকটা টিয়া পাখির মতো রূপ নিয়ে নিল। উড়ে চলতে লাগলো তার গন্তব্যে। কুহুকলির গন্তব্য এখন ময়ূর রাজ্য। দেরি না করে সে ছুটে চলল। কয়েক মুহূর্তে পুরো মেঘরাজ্য কালো ধোঁয়ার অন্ধকার হয়ে যায়। সারা রাজ্য লণ্ডভণ্ড হয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। অথচ মাত্র আধা ঘন্টা আগেও সবকিছু ছবির মতো সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। রাজ্যের মানুষ বিলাপ করা শুরু করেছে।
তাদের রাজা রানী মন্ত্রী সবাইকে বন্দি করে নিয়ে যাচ্ছে। তাদের কি হবে? সবার ভরসা এখন মেঘকন্যা। কিন্তু মেঘকন্যা কি পারবে সবাইকে রক্ষা করতে, নাকি সেও জীবন দিবে ঈশালের কাছে? ঘুমের ঘরে টের পেলাম কারো ঘন ঘন নিঃশ্বাস আমার কানে বাড়ি খাচ্ছে। কিছুটা নড়েচড়ে উঠলাম, কিন্তু ঘুম ভাঙলো না। মিনিট খানিক পর কানে কারো ঠোঁটের আলতো ছোঁয়া পেলাম। ধর পড়িয়ে উঠে বসলাম। সামনে তাকাতে দেখলাম ওহাব শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে এরকম লুচু মার্কা কাজ এই শয়তানটা করেছে। মাথার মধ্যে চিনচিন রাগ উঠছে। যে কোনো সময় এই ব্যাটাকে আমি মেরে ফেলতে পারি। কি ব্যাপার মেঘকন্যা, উঠে পড়লে যে? আমি কি বিরক্ত করে পারলাম? আসলে তোমার ঘুমন্ত মুখটা দেখে আমি কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এমনি তো আজকে তুমি আমার হবে। কি ধরনের বেয়াদবি এটা ময়ূরাজ? আপনি আমার কানে ঠোঁট ছোঁয়ালেন কেন? এটাও যে একটা অভদ্রতা, সেটা কি জানেন আপনি? ভয় পেয়ে গেছি মেঘরাজ্যের রাজপুত্র আবরাব আওসাফ আয়েশের বিবি। আমি তো ভুলেই গেছিলাম আমি কার সাথে অভদ্রতা করছি। দুঃখিত জনাবা, মাফ করে দেবেন। মানে কি চাচা বলছেন? কেন, কিছু ভুল বললাম নাকি? কি যে ভেবেছিলে তুমি? তুমি তোমার পরিচয় লুকিয়ে আমার থেকে ঈশানের মৃত্যু ছোড়া নিয়ে ভাগবে? তা তো আমি কিছুতেই হাতে দেব না। আমার এত সামনে এসে আমাকে ধোঁকা দিয়ে চলে যাবে? আমি বেঁচে থাকতে তা সম্ভব নয়। তোমাকে আমি আজ রাতে বিবাহ করব, তৈরি থেকো, নয়তো তোমার ক্ষতি। তুমি সানন্দে বিবাহ করলে তোমার সানন্দে ছোড়া দিয়ে দিব। মরে যাব তো আপনাকে বিয়ে করব না। আমি শুধু আইস ছাড়া কাউকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। তুমি হয়তো জানো না মেঘকন্যা, তোমার মেঘরাজ্যের মানুষ খুব ঘোর বিপদ আছে। তাছাড়া তোমার স্বামী শ্বশুর শাশুড়ি এখন ঈশালের হাতে বন্দি। তাদেরকে বাঁচাতে হলে তো ঈশালের মৃত্যু সরাত লাগবে, আর মৃত্যু সরা লাগলে আমাকে বিবাহ করতে হবে। ওহাবের কথা শুনে আমি হন্তদন্ত হয়ে আমার হাতে থাকা সাদা ডায়মন্ড পাথরের আংটির দিকে তাকালাম। পুরো পাথর গাঢ় সবুজ হয়ে গেছে। তার মানে আমার আয়েশের ঘোর বিপদ। হে খোদা, আমি এতটা মনোভুলো হলাম কি করে? গতকাল বিকেল থেকে একবারও আমি এটার দিকে তাকাইনি। আমার হাত পা কাঁপতে লাগলো, খুব নার্ভাস লাগছে, শরীর ঘামের ওপর ঘাম দিচ্ছে। দয়া করে আমাকে যেতে দিন, তাদের খুব বিপদ। আমি না গেলে ইলাস তাদের মেরে ফেলবে। আমাকে মৃত্যু ছোঁয়াটা দিয়ে দিন। নিশ্চয় যেতে দেব, তবে আজ রাতে তোমার ও আমার বিবাহের পরে। আমিও তোমার সাথে যাব তাদের উদ্ধার করতে। তাদের কথা শুনে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। খবরদার এখান থেকে পালানোর চেষ্টা করবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তোমার আপন মানুষদের বাঁচানোর অস্ত্র কিন্তু আমার কাছে, সুতরাং সাবধান। তাদের বাঁচাতে চাইলে চুপচাপ আমাকে বিবাহ করে নাও। কথাগুলো বলে ও রুম থেকে চলে গেল। আমি ফ্লোরে বসে নীরবে কাঁদছি। হঠাৎ তাদের কি হলো? আর এই ওহাব জানলই বা কি করে যে আমি মেঘকন্যা? আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। যতদূর চোখ যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, এটা সেই উত্তরের জঙ্গল। পৃথিবীর ঘন অরণ্যের মাঝে একটা প্রকাণ্ড গুহা, বেশ বড় ও গভীর। সেখানে আটকে রাখা হয়েছে মেঘরাজ্যের রাজা রানী, রাজপুত্র, মন্ত্রী, সেনাপতিকে। তাদেরকে ঘিরে রয়েছে অসংখ্য অগণিতিক কালো সাপ, পায়ের নিচে হালকা করে জ্বলন্ত কয়লা। তাছাড়া ইলাসের সৈন্য তো আছেই। হঠাৎ করে ইলাস সেখানে এসে রাগে ফুঁসতে লাগলো। ময়ূরাজ মোস্তাক আফসার ওয়াহাব, তোকে এর মাসুল খুব বাজেভাবে দিতে হবে। আমাকে ভয় দেখাস? আমি চাইলে তোর রাজ্য পুড়িয়ে ছাড়কার করে দিতে পারতাম, কিন্তু তোর কাছে আমার মরণাস্ত্র থাকায় আমি কিছু করতে পারলাম না। আমাকে হুমকি দিস আমি তোর রাজ্য আক্রমণ করলে তুই মেঘকন্যাকে আমার মৃত্যু চূড়া দিয়ে দিবি? তোকে শুধু পারেনি কাঁচা গিলে কাতে। তুই অপেক্ষা কর, আমি শক্তিশালী হলে সবার আগে তোর ব্যবস্থা করব। ঈশাল খোঁজ পেয়েছে যে মেঘা ময়ূর রাজ্যে আছে, তাই ওকে আনতে ভোর সকালে সেখানে গিয়েছিল। কিন্তু ওর এবং ওয়াহাবের মাঝে দ্বন্দ্ব বেড়ে যায়, যাতে বেশ কিছু সময় ওদের দুজনের মধ্যে তলোয়ারের যুদ্ধ চলে। আর ঈশালের সাপের সাথে ওয়াহাবের সাদা ময়ূরের আক্রমণ। ঈশালের থেকে ওয়াহাব জানতে পারে
সে যাকে মেঘপরি বলে সেই মেঘকন্যা। বেশ কিছু সময় লড়াইয়ের পর ঈশাল হেরে যায়, কিন্তু ঈশাল সেখান থেকে মেঘাকে না নিয়ে ফিরতে চায় না। তখন ওয়াহাব ওকে হুমকি দেয়, ঈশাল যদি এখন এখান থেকে এই মুহূর্তে না যায় এবং পরবর্তীতে এই রাজ্য আক্রমণ না করে, যদি করে তাহলে মেঘকন্যাকে ওয়াহাব ওর মৃত্যু ছোঁয়া দিয়ে দেবে। রাগে ফুঁসতে মুছে সেখান থেকে চলে আসে। কি ঈশাল, আমাদের কন্যা কোথায়? তাকে তো তোমার সাথে দেখছি না। তুমি নাকি কন্যাকে না নিয়ে কিছুতেই ফিরবে না, তাই এখন খালি হাতে রাগে ফুসতে ফুসতে চলে এলে কেন? তুই না বলি মেঘকন্যাকে না নিয়ে ফিরবি না, তাহলে এখন চলে এলি কেন? আসলে তোর দ্বারা এসব কিছুতেই সম্ভব না, শুধু শুধু বড় কথাই বলতে পারিস। ওর মতো একটা পুষ্টি সাধন পারবে এই অসাধু সাধন করতে? কি যে বলিস না রাকিন, গতকাল যদি আমাদেরকে কালো জাতি দিয়ে ঘেরা না করতো তাহলে আমাদের কিছুই এখানে এনে বন্দি করতে পারতো না, কিছুতেই না। কিন্তু কাপুরুষটা তো পরেই পেছন থেকে হামলা করতে। ওর মরণ ঘনিয়ে আসছে, তাই তো ও এত লাফাচ্ছে। ওর মৃত্যুর সাথে সাথে পুরো অঙ্গরাজ্য ধ্বংস হয়ে যাবে, শুধু নিজের নয় পুরো রাজ্যের মরণ ডেকে এনেছে ঈশাল। খুব শীঘ্রই আমাদের কন্যা আসছে, একবার শুধু মৃত্যু ছোড়াটা দিয়ে ওর বুকে রিহিসকে সহ ছোড়া বসিয়ে দিবে, তারপর ওর কাম তামাম হয়ে যাবে। আমাদের কন্যা এখনো আসছে না কেন? আমাদের বিপদের খবর কি ও পায়নি? আমারও বিশ্বাস আছে আমাদের কন্যা ঠিক আমাদের খুঁজে বের করবে, সাথে এই শয়তানের বিনাশ করবে। ঈশাল ওদের কথা শুনে খুব রেগে গেল, চোখ দিয়ে আগুন ছড়ে তাদের পায়ের নিচে জ্বলন্ত কয়লার আগুন ধরিয়ে দিল। খালি পায়ে তাদের প্রত্যেকের পা জ্বলে যাচ্ছে। তাদের কষ্ট অনুভব করতে দেখে এখন একটু ঈশালের শান্তি লাগছে। রাজবারান্দায় দাঁড়িয়ে একদিনে বাইরের প্রকৃতির পরিবেশ দেখছি। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, উঁচু উঁচু পাহাড়, দূরে বিশাল এক ঝর্ণা, সেখান থেকে পানি আছড়ে পড়ার শব্দ কানে আসছে। পাহাড়ের উপর প্রাসাদ, চারিদিকে সাদা আর সাদা, এখানকার সবকিছুর রং সাদা। বাগান ভর্তি নামনে চেনা বিভিন্ন সাদা ফুলের গাছ, যেদিকে চোখ যায় সেদিকে সাদা ময়ূরের দেখা পাই। ওহাবের শক্তি নাকি এই ময়ূরের মাঝে, আমি এটা গোপনে জানতে পেরেছি। আমি প্রথমে ভেবেছি ওহাব বোধহয় নাগিন সিরিয়ালের মতো মানুষ থেকে ময়ূর হতে পারে, কিন্তু আমার ধারণাটা সঠিক নয়। সে ময়ূরদেরকে বশ করতে পারে। সারা রাজ্যে মানুষের চেয়ে বেশি সাদা ময়ূর। আমি প্রয়োজন ছাড়া খুব একটা কক্ষের বাইরে যাই না, বেরোলেই সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, নিজেকে তখন আজব চিড়িয়া মনে হয়। তাছাড়া এখন তো আরো বের হতে পারবো না। আমার কক্ষের সামনে 7-8টা সাদা ময়ূর পাহারায় রেখেছে ওয়াব। তাজিনকেও আমার কক্ষে ঘেঁষতে দিচ্ছে না, কারণ তাজিন এই বিষয়ে ঘোর বিরোধ। অন্যের বউকে সে কিছুতেই তার ভাইকে বিয়ে করতে দিবে না, এটা তো অনেক বড় অন্যায়, যার কারণে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সারা রাজ্যে খুশির জোয়ার। তাদের রাজা আজ রাতে মেঘপরীকে বিয়ে করবে। পুরো রাজ্যকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, চারিদিকে হইচই কলরব। আমি এখন বসে বসে অশ্রু বিসর্জন করছি। অনেক বড় বিপদ হয়ে গেছে রাজকন্যা, অনেক বড় বিপদ হয়ে গেছে মেঘকন্যা। রাজামশাই, রানীমা, আমার বন্ধু আইস, সেনাপতি রাকিন, ত্রিমশাইকে শয়তান ঈশাল ধরে নিয়ে গেছে। আজকে সবারই শীঘ্র এখান থেকে মৃত্যু ছোরা নিয়ে পালাতে হবে, নয়তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। মিষ্টি একটা স্বর শুনে আমার ধ্যান ভাঙে। আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকি কোথা থেকে আসছে। তখনই দেখি জানালায় বসা এক নামনা জানা পাখি। আমার পরনে আজ হালকা ফিরোজ রঙের বিশাল বড় ড্রেস। সবসময় সাদা পরে থাকতে ভালো লাগে না, নিজেকে বিধবা বিধবা মনে হয়। আমার আয়েশ কি মারা গেছে নাকি যে আমি সবসময় সাদা ড্রেস পরবো? ভালো করে খেয়াল করে দেখলাম পাখির পলকের রংটাও আমার ড্রেসের রং, দেখতে অনেকটা টিয়া পাখির মতো। কে তুমি? আর তুমি আমাকে চিনলে কি করে? তুমি কথা বলছো কিভাবে? আমি কুহুকলি মেঘকন্যা। তুমি কি সত্যি আমাকে চেনোনি? আমি তোমার সাহায্য করতে এসেছি, তোমায় এখান থেকে দ্রুত পালাতে হবে। কুহুকলি তুমি? আমি সত্যি তোমাকে চিনতে পারিনি। কি হয়েছে আমায় সব খুলে বলো তো। আমার আয়েশের বিপদ হয়েছে তাই না? দেখো আমার হাতে থাকা আংটিটি সবুজে পরিণত হয়েছে। কুহুকলি আমায় সব খুলে বলল, যা শুনে ইলাসের প্রতি আমার রাগটা আরো বেড়ে গেল। ইচ্ছা করছে বেটাকে জ্যান্ত কবর দিই। ওদের কোথায় আটকে রেখেছে কুহুকলি? উত্তরের ঘন জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর একটা গুহায়। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমি গতকাল তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু তারপর
ভেবে দেখলাম তখন আমার লুকিয়ে ইশালকে লক্ষ্য করা উচিত, যাতে আমি পরবর্তীতে তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তুমি এবার পালানোর পথ খুঁজো রাজমেঘকন্যা। আমিও কি কম বিপদে পড়েছি ভাবছো? ও বেটা ময়ূরাজ ওহাব আমাকে আজ রাতের মধ্যে বিয়ে করবে বলেছে। যদি তাকে বিয়ে না করি তাহলে আমাকে সেই মৃত্যুছড়া দিবে না। আর এত কষ্ট করে এখানে এসে ওই মৃত্যুছড়া না নিয়ে কি করে যায় বলো? সেটা নিতান্ত বোকামি ছাড়া কিছু নয়। তুমি ওর আশায় কেন বসে আছো মেঘকন্যা? ওই ওহাব তোমাকে জীবনও মৃত্যু ছোড়া দিবে না, তোমাকে মিথ্যে বলেছে যাতে তুমি ওকে বিবাহ করতে রাজি হও। তুমি যদি ওকে বিবাহ করতে তাহলে সারা জীবনের জন্য তোমাকে ওর দাসী বানিয়ে রাখবে। তুমি অন্য পন্থা অবলম্বন করো, আমি তোমাকে সাহায্য করব। এই কক্ষ থেকে বের হওয়া আমার জন্য মুশকিল। চারিদিকে সাদা ময়ূরের কড়া নজরদারি। আমি এখান থেকে এক চুলও নড়তে পারবো না। তুমি কিছু করো, আমার অনেক ভয় করছে। আমি কি সবাইকে রক্ষা করতে পারবো? তুমি কিন্তু চিন্তা করো না, আমি ঠিক রাস্তা বের করে নিব। তুমি অবশ্যই সবাইকে রক্ষা করতে পারবে। তোমাকে যে পারতেই হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি সেটা কাজে লাগাতে পারো। তাছাড়া তুমি ময়ূরাজের রাজকন্যা তানজিনের সাহায্য নিতে পারো। মেয়েটা খুব ভালো, ও তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। কুহুকলির কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর বিষণ্ণ মনে বললাম, ওকে আমার কক্ষে আসতে দিচ্ছে না। তাজিনও জেনে গেছে আমি মেঘকন্যা। তবে আমি বিবাহ অনুষ্ঠানে কোনো ফাঁকে ওর কাছে সাহায্য চাইতে পারি। আর তোমার বুদ্ধিটা বলো। শোনো, তাহলে বুঝতে পেরেছো আমি কি বলেছি? এবার আমাকে কিছু জঙ্গলে গাছগাছালি ও পাতা সংগ্রহ করতে যেতে হবে, নয়তো এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এবার কেউ দেখে ফেলার আগে এখান থেকে পালাও। আচ্ছা, আমি আসি, তুমি সাবধানে থেকো, ভয় পেও না। আমি তোমার আশেপাশেই আছি, মাথা ঠান্ডা করে কাজ করো। তুমিও সাবধানে যেও। অদৃশ্য জঙ্গলে কিন্তু পথে পথে বিপদ, তোমার ক্ষতি হতে পারে। কোনো কিছু ভুলে যেও না। কি ভুলে যাবে না? আর কে বা ভুলে যাবে না? তুমি কার সাথে কথা বলছো ম্যাকপরি? ওহাবের গলার আওয়াজ পেয়ে আমার গলা শুকিয়ে গেল। বেটা বিটকেল আবার সব শুনে নেই তো? তাহলে তো আমার ঘোর বিপদ। ভয়ে এদিক সেদিকে তাকাতে লাগলাম। মনে হয় কুহুকলিকে দেখিনি, নয়তো ওর নাম অবশ্যই নিত। আমি অনেক ভয় পাচ্ছি। মনে হচ্ছে ওহাব অনেক রেগে আছে। এবার কি হবে? কেউ না। কে আছে এখানে যে তার সাথে কথা বলবো? আপনি তো আমাকে কারোর সাথে মিশতেই দিচ্ছেন না, তাই আপন মনে নিজের সাথে কথা বলছি। নিজে নিজে আয়েশকে বলছিলাম সে যেন আমায় কখনো ভুলে না যায়। নিজেকে যথেষ্ট শান্ত ও স্বাভাবিক রেখে কথার উত্তর দিলাম আমি। আল্লাহ মাফ করো। নিজেকে ও কুহুকলিকে বাঁচাতে আবার মিথ্যা কথা বলতে হলো। ওহাবের মনে হয় আমার কথাটা বিশ্বাস হলো। রাগটা দমিয়ে শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা, বিকেল গড়িয়ে যাচ্ছে, রাতে আমাদের বিবাহ অনুষ্ঠান। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এবার তুমি নিজেকে তৈরি করে নাও। আমি দাসীদের পাঠিয়ে দিচ্ছি তোমাকে সাজিয়ে দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি আমাকে বিবাহ করবে তাতে তোমার রাজ্যের লোকও তোমার আয়েশের জন্য ভালো, কথাটা মনে রাখো। ওহাব চলে যেতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর কয়েক সেকেন্ড থাকলে কুহুকলি ও আমি বিপদে পড়তাম। আল্লাহর সাথে ছিল বলে রক্ষা। রাতের অন্ধকারে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে একটা ময়ূরের গাড়ি খুব দ্রুত ছুটে যাচ্ছে। বারবার পেছনে তাকাচ্ছি আমি। আমার সাথে তাজিন ও কুহুকলি। কোনো রকম জীবন বাজি রেখে ময়ূরাজ থেকে পালাচ্ছি। ওহাবকে শরবতের সাথে নেশার জড়িবুটি খাইয়ে আমি ছোড়া নিয়ে পালিয়েছি। আমাকে সাহায্য করেছে তাজিন। হঠাৎ ময়ূর গাড়ি থেমে গেল। আমরা কিছুটা সামনে ঝুঁকে পড়লাম। চারিদিকে টিম টিম আলো জ্বলছে। কি হলো? হঠাৎ থেমে গেলে কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না। কেন? কি হয়েছে? কি সর্বনাশ কুহুকলি! আমাদের কথা শেষ হওয়ার আগেই অনেকগুলো সৈন্য আমাদের গাড়ি ঘিরে ফেললো। সবার পোশাক সাদা। ময়ূরের পেখমের পোশাক দেখে আমরা খুব অবাক হলাম। ওহাব এখানে এলো কি করে? আমাদের জোর করে গাড়ি থেকে নামালো। গুটি গুটি পায়ে সামনে এগিয়ে দেখলাম একজন উল্টো দিকে ঘুরে আছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ি রাস্তার বাঁকে।
কোথায় পালাচ্ছিলে মেঘপরি? ওহাবের গলার স্বর পেয়ে আমি ভয়ে জমে গেলাম। ওকে তো আমি শরবতের সাথে নেশার জড়িবুটি মিশিয়ে অজ্ঞান করে রেখে এসেছিলাম, তাহলে এখানে আসলো কি করে? ভয়ে গলা শুকিয়ে আসছে। আমি তাজিনের হাত শক্ত করে ধরে রেখেছি। নিশ্চয় ভাবছো নেশা জড়িবুটি মেশানোর পরও আমি সুস্থ সবল কিভাবে দাঁড়িয়েছি। আমার থেকে পালানো এত সহজ নয় মেঘপরি। তুমি আজকে আমাকে বিবাহ করবে, নয়তো তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি মৃত্যু ছোঁয়া নিয়ে আমার নাকে টোকা দিয়ে পালাবে, আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো। এটা কি হয়? আমাকে যেতে দিন, নয়তো আপনার প্রাণনাশের আশঙ্কা আছে ময়ূরাজ। আমার কথা শুনে ওহাব শয়তানি হাসি দিয়ে ঘাড় কাত করে আমার দিকে তাকালো। আমার দিকে এগিয়ে আসতে নিলে তাজিন আমার সামনে এসে আমাকে আটকে দাঁড়ালো। কুহুকলিকে আমি আশেপাশে দেখতে পাচ্ছি না, তাকে লুকিয়ে যেতে বলেছি, কারণ মৃত্যু ছোঁয়াটা তার কাছে। ভাইয়া, তুমি মেঘকন্যাকে যেতে দাও। আমি থাকতে তোমায় কখনো ওকে বিবাহ করতে দিব না। এটা অন্যায়। তুমি জেনে শুনে এই অন্যায় কাজ করতে পারো না। তুমি হয়তো ওর রূপে পাগল হয়ে পাগলামি করতে পারো, কিন্তু আমি একটা মেয়ে হয়ে আমার চোখের সামনে কোনো মেয়ের ক্ষতি হতে দিতে পারি না। তুমি আরেক পা এগুলে আমি ভুলে যাব তুমি আমার ভাইয়া। নিজের ভালো চাইলে ওর সামনে থেকে সরে যা, নয়তো আমি খারাপ হতে বাধ্য হব। তুমি আরেক পা এগুলে আমিও ভুলে যাব তুমি আমার ভাইয়া। আমি ভালোভাবে বলছি মেঘকন্যাকে যেতে দাও। বুঝেছি, তোকেও তোর বাবা মায়ের সাথে উপরে পাঠাতে হবে। ভেবেছিলাম তুই বেঁচে থাকলে আমার লাভ হবে, তাই তোকে সেদিন তোর বাবা মায়ের সাথে মারিনি। কিন্তু এখন দেখছি তোকে না মেরে আমি সবচেয়ে বড় ভুল করেছি। তুই এখন আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিস। আমার সামনে দিয়ে তুই মেঘপরীকে সাহায্য করে ওর গন্তব্যে পৌঁছে দিচ্ছিস। আমার রাস্তার কাটা হয়ে দাঁড়ালে আমি তা উপড়ে পেলি, তাহলে তোকে কি করে বাঁচিয়ে রাখি বল? মানে তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছো? এতটা শয়তান তুমি কি করে হলে ভাইয়া? ওনারা তোমারও বাবা মা ছিল। ছি, কতটা নিস তুমি। ধিক্কার জানাই এমন সন্তানকে যে নিজের বাবা মাকে মারতেও পিছু পা হয় না। আমার দ্বারা সব সম্ভব। তাছাড়া তোর বাবা মা তো আমার বাবা মা ছিল না। আমাকে ছোটবেলায় কুড়ি পেয়েছিল তারা, কিন্তু আমার হাতে রাজ্য তুলে দিতে চাইনি। তাই তো তাদেরকে অত্যাচার করে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আমি সিংহাসন জয় করে নিয়েছি। সেদিন যদি তোকে শেষ করে দিতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। বড় গাছা সবসময় বড় গাছাই হয়, তাদের আপন করতে নেই। আমি বাবা মা তোর মতো শয়তানকে নিজের সন্তানের মতো লালন পালন করে অনেক বড় ভুল করেছি, তাই তো তারা এমন মাসুল দিয়েছে। আমি তাকে নিজের আপন ভাই হিসাবে জানতাম, কিন্তু তোর মতো ভালো মানুষের মধ্যে যে এত বড় শয়তান চরিত্র লুকিয়ে আছে তা কখনো ধরতে পারিনি। তাই তো মেঘকন্যাকে আমাকে এসব কথা বলাই আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন সে আমাকে চোখে আঙুল দিয়ে তোর আসল রূপ দেখিয়ে দিয়েছে। তোর উপর আমার থুতু ফেলতেও ঘৃণা করছে। অমানুষ কোথাকার। ওহাব রেগে তেড়ে এসে তাজিনের গলা চেপে ধরলো। আমাকে সৈন্যরা আটকে রেখেছে। আমি সুযোগ বুঝে তাদের সাথে নিজের শক্তি দিয়ে লড়াই করছি। সৈন্যরা আমার সাথে পেরে উঠছে না, তাই ওহাব তাজিনকে ছেড়ে আমার দিকে লড়াই করতে এগিয়ে এলো। আমরা দুজন এখন বেশ শক্তি নিয়ে একে অপরে আঘাতে প্রতিহত করেছি। কারো থেকে কেউ কম না। এখন পুরো বিষয়টা বুঝতে আমাদের অতীত থেকে ঘুরে আসতে হবে। অতীত। বিশাল বড় এক সাদা ড্রেসে আমাকে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর ড্রেসটা। নিচের দিকে কোনাচে করে সাদা পাথরের কাজ করা, পুরো মুখ ঢাকা এক পাতলা ওড়না দিয়ে। বুঝতে পারছি না ঢং করে এরকম পাতলা ওড়না দিয়ে মুখ ঢাকার মানে কি। সব তো দেখাই যাচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। সবার নজর এখন আমার দিকে। ওহাব লুচু বেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাতে থাকা নেশার জড়িবুটি পাউডারের কৌটোটা লুকিয়ে ফেললাম। চারিদিকে শুধু সাদা আর সাদা, চোখ ধাঁধিয়ে আসছে। তাজিন কোণের দিকে মন খারাপ করে বসে আছে। স্বাগতম আমার রানী। উপস্থিত প্রজা ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের হবু বউ ময়ূরানী চলে এসেছে। কিছু সময় পর বিবাহ অনুষ্ঠান শুরু হবে। আপনারা আনন্দ মেতে উঠুন।
ওহাবের পরানে আর সাদা ময়ূরের পেকমের পাঞ্জাবি। আশেপাশের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি হাত মুচড়ামুচড়ি করছি, কারণ কোনো সুযোগ খুঁজে পাচ্ছি না। এখন শক্তি দিয়ে লড়াই করা সম্ভব নয়, কারণ এতে আমাকে বন্দি করে ফেলবে। তাহলে আরেক ভেজাল, আমাকে নিয়ে সিংহাসনে বসানো হলো। আমি তাজিনের দিকে তাকালাম। তাজিন চোখের ইশারায় বোঝালো সব ঠিক আছে। ওহাব আমার পাশে সিংহাসনে বসতেই ওর মুখটা কালো হয়ে গেল, আর আমি মিটমিট করে হাসতে লাগলাম। সিংহাসনে পানি কে ফেলেছে? কারোর সাহস আছে আপনার সিংহাসনে পানি ফেলে? এত জরুরি যখন আপনার ওয়াশরুমে যেতে হবে, আমাদের বলতেই পারতেন। কাপড় নষ্ট করার কি দরকার ছিল ময়ূরাজ? আমার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ওহাব সবাইকে একরকম ধমক দিয়ে গটগট করে নিজের কামরায় চলে গেল। ওহাবকে চলে যেতে দেখে সবাই একে অপরের সাথে কথা বলতে মশগুল হয়ে গেল। আমি সেই পাকে তাজিনের কাছে চলে গেলাম। ওকে জড়িয়ে ধরে বললাম, শুক্রিয়া তাজিন, তুমি যদি সিংহাসনে পানি না ফেলতে তাহলে আমি এই সুযোগটা পেতাম না। তুমি কথা না বলে গোস্বাগারের দিকে ছোটো। তোমাকে দেরি করলে চলবে না। মৃত্যু ছুরা নিয়ে তোমাকে পালাতে হবে। তুমি ঠিক বলছো, তুমি এদিকে খেয়াল রাখো। আমি ড্রেস উঁচু করে কোষাগারের দিকে ছুটলাম। সামনে এসে প্রহরীদের মুখে হাতে থাকা চড়িবুটি পাউডার মুখে ছুঁড়ে মারলাম। তারা কিছু সময়ের মতো অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি স্টেপ বাই স্টেপ এক এক দরজা খুলে চোরার কাছে পৌঁছে গেলাম। আমি চোরাটা হাতে নিতেই চারিদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। আমার সারা শরীর একটা কাঁপুনি দিয়ে উঠল। ছোড়া লুকিয়ে বেরোতে দেখি কুহুকলি আমার দিকে উড়ে আসলো। কাজ হয়েছে মেঘকন্যা? হ্যাঁ, এই নাও ছোড়া, তুমি এটা নিয়ে যত শীঘ্র সম্ভব রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। আমি কিছু সময়ের মধ্যে আসছি। কুহুকলির পাখা বাড়িয়ে ছোড়াটা নিয়ে নিজের শক্তি দিয়ে সেটা অদৃশ্য করে ফেলল। আমি ড্রেস উঠিয়ে আবার সিংহাসনের দিকে দৌড় দিলাম। রাজদরবারে গিয়ে দেখি এখনো ওয়াব আসেনি। তাজিন শরবতের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাজ শেষ মেঘকন্যা? সব শেষ। এখন তুমি সবার চোখের আড়ালে এখান থেকে বের হয়ে যাও, দেরি করলে চলবে না। আমি আমার ময়ূর গাড়ি নিয়ে তোমার জন্য রাজফটকের বাইরে অপেক্ষা করব। তুমি জলদি চলে এসো। আর হ্যাঁ, সব ময়ূর এখন উত্তরের কক্ষে আছে। ওদের খাবার খেতে দেওয়া হয়েছে। তুমি তাদেরকে আগুনে জ্বালিয়ে দিয়ে যেও, নয়তো ভাইয়ার কিচ্ছু হবে না। সবকিছু করেই আমি রাজ্য ত্যাগ করব। শয়তান ওহাবের বিনাশ আজ হবে। তুমি বিকেলে আমাকে সব বলেছ, কিন্তু তারপরেও আমার কেন জানি বিশ্বাস হয় না। আমার ভাই আমার বাবা মাকে মারতে পারে না, কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো না। তারপরেও মনটা সায় দিচ্ছে না, কিন্তু নিজের প্রাণ থাকা অবধি আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। যদি সময় পাই তাহলে তোমার ভাইয়ের ভালো মানুষের আড়ালের কুৎসিত রূপটা তোমাকে দেখিয়ে দিব। আমি চটজলদি শরবতের পাত্র হাতে থাকা সবটুকু জড়িবুটি পাউডার মিশিয়ে দিলাম। তারপর স্বাভাবিক ভঙ্গিতেই সিংহাসনে বসে পড়লাম। কিছু সময় পর ওহাব চলে এলো। তাজিন হাতের শরবতের পাত্রটা একটা দাসীর হাতে দিয়ে সেখান থেকে আস্তে করে কেটে পড়ল। ওহাব আমার পাশে বসতেই আমি খুশি মনে তার হাতে শরবতের গ্লাস তুলে দিলাম। সে আমার দিকে এতটা বোধ হয়ে তাকিয়েছিল যে কিছু না বলে পরপর কয়েক গ্লাস শরবত পান করলো। কিছু সময়ের মধ্যে সে ঢলে পড়ল। রাজদরবারের সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি ফাঁক বুঝে সেখান থেকে দৌড়ে পালালাম। আসার সময় উত্তরে কক্ষ নিজের শক্তি দিয়ে ঘেরা দিয়ে ময়ূরের ওপর আগুন জ্বালিয়ে দিয়ে আসলাম। রাজপাটকের সামনে এসে দেখি তাজিন ও কুহুকলি ময়ূর গাড়ি নিয়ে বসে আছে। তখনই কয়েকজন সৈন্য আমাকে পালাতে দেখে ফেললো। তারাও আমার পিছু নিল। সারা রাজদরবারে বাতাসের মতো ছড়িয়ে গেল তাদের রানী পালিয়েছে। জলদি মেঘকন্যা, এখানে এক মুহূর্তও নয়। আমাকে কিছু সৈন্য দেখে ফেলেছে। সচরাচর ব্যবহৃত পথ দিয়ে যাওয়া যাবে না। তুমি আমাকে অন্য কোনো পথ দিয়ে নিয়ে চলো। একটা পথ আছে, সেটা পাহাড়ের ভেতর দিয়ে, তবে অনেক কষ্ট হয়ে যাবে। আমি ময়ূরের গাড়িতে চড়ে বসতেই বাতাসের বেগে সেটা চলতে আরম্ভ করলো। আমি পেছনের দিকে মাথা হেলিয়ে দিলাম। আজ যদি তাজিন না থাকতো তাহলে আমার বড় বিপদ হয়ে যেত। আজকের ঘটনাটা অনেকটা আয়েশের সাথে বিয়ের ঘটনার মতো হয়ে গেল। তাই ভেবে একটা মুচকি হাসি দিলাম। বর্তমান ওহাব ও আমি দুজনে অদৃশ্য শক্তি দিয়ে একে অপরের সাথে মোকাবিলা করছি। ওর ওপর নেশার জড়িবুটি বেশিক্ষণ কাজ করেনি। কিছু সময় পর জ্ঞান ফিরে এসেছে। আমাদের পুরো পরিকল্পনাটা ছিল কুহুকলি।
কুহুকলি বিকালে আমাকে এই বুদ্ধিগুলো দিয়েছিল। সব ওর কথা মতোই হয়েছে। জঙ্গলের থেকে নানা পাতা গাছের বকল খুঁজে এনে আমাকে নেশার জড়িবুটি পাউডার বানাতে সাহায্য করেছি কুহুকলি। কিন্তু এত কষ্ট করে লাভ হলো না, সেই ধরা পড়েই গেলাম। ওহাব যখনই শুনেছে আমি পালিয়েছি তখনই সৈন্য নিয়ে আমাদের আগে অন্য পথ দিয়ে আমাদের আগে পাহাড়ের বাঁকে চলে এসেছে। দুজনের মধ্যে বেশ জমজমাট লড়াই চলছে। তাজিন এগিয়ে এসে ওহাবকে পেছন থেকে আটকে দিল। ওহাব ওকে ঝাড়া মেরে ফেলে দিল। তাজিন একটা পাথরের সাথে বাড়ি খেয়ে সেখানেই পড়ে রইল, হাত দিয়ে মাথা ধরে রেখেছে। তাজিন, কি হয়েছে তোমার? তুমি আমার জন্য চিন্তা করো না, এই শয়তানকে ধ্বংস করে দাও, ওকে ছাড়বে না। ও আমার বাবা মাকে মেরে ফেলেছে, তুমি ওকে নিঃস্ব মৃত্যু উপহার দেবে। মাথায় আঘাত পেয়েও মনে বারুদ নিবিনি। ভালো স্বাস্থ্য আমার পথ থেকে সরে দাঁড়া। এবার শুধু মেঘপুরীকে কাবু করতে দে, তারপর তোর ব্যবস্থা করব। অন্ধকুঠিতে সারা জীবনের জন্য ধাক্কা মেরে ফেলে দেব। আমার সর্বনাশের কথা না চিন্তা করে নিজের কথা ভাব তুই। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। থেমে রয়েছো কেন মেঘকন্যা? ওকে শেষ করে দাও, ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তো ঠিক সময় ময়ূরের ওপর আগুন ধরিয়ে দিয়ে এসেছি। ওভাবে শক্তি যদি ময়ূরে থাকে তাহলে এতক্ষণ ওর মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা, কিন্তু এখনো বেঁচে আছে কি করে? ভেবেছিলাম তোকে জানে মারব না, কিন্তু তুই একটু বেশি লাফাচ্ছিস, তাই তোকে এখনই মারতেই হচ্ছে। সৈনিকদের দিকে তাকিয়ে বললাম, সৈন্যরা তোমরা গিয়ে তাজিনকে ধরে এই পাহাড় থেকে ফেলে দাও। ওকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। ওর মরার সময় হয়েছে, তাই আমার মুখে মুখে তর্ক করছে। আমি এগিয়ে এসে সৈন্যদের বাধা দিতে গেলে ওহাব তার শক্তি দিয়ে আমাকে দূরে ছিটকে ফেলে দিল। হাতে পায়ে বেশ খানিকটা চোট পেলাম। ততক্ষণে তাজিনকে জোর করে সৈন্যরা পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। আমি দৌড়ে সেদিকে যেতে চাইলে ওহাব আমার পথ আটকে দাঁড়ালো। খুব ভালোভাবে দুজনকে বললাম আমার সাথে রাজ্যে ফিরে চলো, কিন্তু কারোর ভালো লাগলো না, তাই একজনকে মেরে আরেকজনকে আত্মহত্যা করে আমি চললাম। খুব বেশি কষ্ট হচ্ছে মেঘপুরি, আমার সাথে চলো, ভালোবেসে সব কষ্ট পুষিয়ে দিব। মরে যাব, তাও তোর মতো জঘন্য মানুষের হাতে নিজেকে তুলে দিব না। ভালো চাইলে তাজিনকে ছেড়ে দিতে বল, নয়তো তোকে আমি কি করব নিজেও জানি না। ওরে বাবা, অনেক ভয় পেয়েছি। এত চোখ উল্টিও না মেঘপুরি, বুকে বাবাসটা খুব করা লাগে। তোমার এই কড়া কড়া কথাগুলো আমার কাছে মিষ্টি মধুর মতো মনে হয়। ওহাব সামনে আসতেই আমি চোখ বন্ধ করে নিজের শক্তি দিয়ে ওর উপরে সাদা ধোয়ার কুণ্ডলি ছুঁড়ে মারি। সাথে সাথে ওহাবের গায়ে আগুন ধরে যায়। ওহাব চিৎকার করা শুরু করে। ওহাবের চিৎকার শুনে সৈন্যরা তাজিনকে পাহাড় থেকে ফেলে ওর দিকে এগিয়ে যায়। সৈন্যরা সামনে যেতেই ওদের শরীরেও আগুন ধরে যায়। সবাই এখন নিজেকে বাঁচাতে ব্যস্ত। আমি দৌড়ে পাহাড়ের কিনারে ছুটে যাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাজিন তাজিন নিচের দিকে পড়ে যাচ্ছে। তবে ওহাবের গায়ের আগুন ধরানোর দৃশ্য ও দেখতে পেয়েছে, যাতে করে ওর ঠোঁটের কিনারায় আমি তৃপ্তির হাসি দেখতে পেয়েছি। নিজের বাবা মায়ের খুনের সর্বনাশের খুশিতে ছিল সেই হাসি। কয়েক মিনিটে পুড়ে ছারখার হয়ে যায় ওহাব ও তার সৈন্যরা। ইতিমধ্যে মৃত্যুর স্বাদ তারা গ্রহণ করে ফেলেছে। তাজিনকে বাঁচাতে দিকপাশ না ভেবে আমিও লাফ দিলাম পাহাড় থেকে। বিশাল উঁচু পাহাড়, জানি না আদতেও আমরা দুজন বাঁচবো কিনা। কুহুকলি কোথায় আছে কে জানে, থাকলে হয়তো ওকে আমি শেষ দেখাটা দেখতে পারতাম। আমার আইস কি আমাকে ছাড়া ভালো থাকবে? কে জানে কি করবে ছেলেটা, নিশ্চয় পাগলামি করবে আমার মৃত্যুর খবর পেয়ে। মেঘরাজ ও তার প্রজাদের কি হবে আর কিছু ভাবতে পারছি না। নিজের শরীরটা পুরো হালকা লাগছে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে ফেললাম, জানি না আর খুলতে পারবো কিনা। আবছা আবছা করে যখন চোখ খুললাম তখন মনে হলো শূন্যতে ভাসছি। চারিদিকে শুধু সাদা আভাই ছড়াছড়ি, বেশ ভালো লাগছে। আমি কিসের ওপর ভাসছি কথাটা মনে হতেই হুট করে চোখ খুলতেই টের পেলাম আমি সাদা মেঘের ভেলায় শুয়ে আছি। কিন্তু আমার তো নিচে পড়ে যাওয়ার কথা। তাজিনের কথা মনে আসতেই চারপাশে চোখ বুলালাম। এ কি, তাজিনও আমার পাশে শুয়ে আছে, কিন্তু এখনো ঘুমন্ত। মনটা নিমিষেই ভালো হয়ে গেল। মাথাটা ওঠানোর চেষ্টা করতে ওঠাতে পারলাম না, মাথাটা পুরো ভার হয়ে আছে।
কিছু সময় তাকিয়ে আকাশে দেখলাম সাদা মেঘের ভেলায় খুব দ্রুত কোথাও ছুটে চলেছে। হঠাৎ করে আবার চোখে রাজ্যের ঘুম নেমে এলো, কিন্তু কেন তা জানা নেই। তাজিন যেহেতু আমার সাথে আছে সেহেতু ঘুমাতেও সমস্যা নেই। চোখে পানি ছিটা পড়তেই পিটপিট করে চোখ খুললাম। চোখে মিষ্টি রোদের আলো পড়ল। সকাল হয়ে গেছে। সারাতে মেঘের ভেলায় ভেসেছি। সত্যি ছিল নাকি স্বপ্ন দেখেছি আল্লাহ ভালো জানে, কিন্তু আমার মনে হচ্ছে এটা সত্যি ছিল। চোখটা সামনের দিকে ঘোরাতেই দেখলাম কুহুকলি ও তাজিন আমার দিকে খুশি মনে তাকিয়ে আছে। আমি মাথা কাত করে সামান্য ঝুঁকে উঠে বসলাম। এখন কেমন আছো মেঘকন্যা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীরটা কেমন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কখন থেকে তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, এইমাত্র সফল হলাম। কুহুকলি তুমি কোথায় ছিলে? আমরা এখন কোথায়? আমি তোমাদের সাথেই ছিলাম। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম নদীর পাশে শুয়ে আছি। দক্ষিণ দিকে সারি সারি পাহাড়, উত্তর দিকে ভয়ানক জঙ্গল, কিন্তু আমরা তো সাদা মেঘের ভেলায় ছিলাম। এখানে কখন এলাম? কুহুকলি আমরা দুজন তো সাদা মেঘের ভেলায় ছিলাম, এখানে পৌঁছলাম কিভাবে? তোমরা নিচে পড়ে যাওয়ার আগে দ্রুত বেগে সাদা আভাগুলো কুণ্ডলি পাকিয়ে মেঘের ভেলা তৈরি হয়ে যায়। তারপর তোমাদের দুজনকেই নিচে পড়ে যাওয়ার আগে সেখান থেকে তুলে নেই। আমি সারা পথে তোমাদের পাশাপাশি উড়ে এসেছি। মেঘকন্যা, তুমি সবসময় বলো না আল্লাহ যা করে ভালোর জন্য করে, আজ আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তোমরা যদি পাহাড় থেকে না পড়তে তাহলে এত জলদি আমরা উত্তরের জঙ্গলে পৌঁছতে পারতাম না। হেঁটে এখানে পৌঁছতে কয়েকদিন লাগতো, কিন্তু সেখানে আমাদের লেগেছে কয়েক ঘন্টা। আমি ভেবেছিলাম গতকাল আমার জীবনের শেষ রাত ছিল, আমি কখনো আর চোখ খুলতে পারবো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমার মৃত্যু এভাবে লিখেননি। আমার আরো হায়াত আছে, তাই তো মরতে মরতে বেঁচে গেলাম। সকালে আলো ফুটে গেছে, চারিদিকে পাখির কিচিরমিচির। কতদিন পর যে নিজের চোখে বাইরের প্রকৃতি দৃশ্য দেখলাম, আমার মনটা ভালো হয়ে গেছে। জায়গাটা বেশ নির্জন, নরম কচি ঘাসের ওপর বসে আছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দু চোখে যত দূর চাই সবুজের সমাহার। দেখেই বোঝা যাচ্ছে মানুষের আনাগোনা নেই, কিন্তু এখন কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। এখন এই নদী কিভাবে পার হবো কুহুকলি? নদী পার না হলে তো ওপারে জঙ্গলে যেতে পারবো না। এখন কি করব আমরা? আমিও তো বুঝতে পারছি না। তোমাকে তো উত্তরের জঙ্গলে যেতে হবে মেঘকন্যা, আমাকে তোমার সাথে নিবে তো? নয়তো আমি এখন কোথায় যাব? আমার তো আপন বলতে এখন কেউ নেই। তবা তবা, কি বলো এসব? তুমি আমার সাথে আমাদের মেঘরাজ্যে থাকবে যদি আল্লাহর ইচ্ছায় আমি সব ঠিক করতে পারি। তবা তবা, কি বলো এসব? তুমি আমার সাথে আমাদের মেঘরাজ্যে থাকবে যদি আল্লাহর ইচ্ছায় আমি সব ঠিক করতে পারি। তোমার বোন এখনো বেঁচে আছে, তাই কখনো এসব বাজে কথা বলবে না যে তোমার আপন বলতে কেউ নেই। আমাকে কি তোমার চোখে পড়ে না? আমি কি হাওয়ায় ভেসে উড়ে গেছি নাকি? তুমি আমার যে উপকার করেছো, আমি সারা জীবন তোমাকে নিজের কাছে রেখেও তার ঋণ পরিশোধ করতে পারবো না। আর তুমি এসব কথা কি করে বলো? তুমি মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে। আমার বোনকে আমি নিজের কাছে রেখে দিব, কোথাও যেতে দিব না। তাজিন এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। যাকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছি, সেই সিংহাসনের লোভে আমার বাবা মাকে মেরে ফেললো, আর তুমি সামান্য কিছু দিনের জন্য পরিচয় আমাকে এত আপন করে নিলে। তোমাকে বিশ্বাস করে আমি কোনো ভুল করিনি, বরং আমি নিজের বাবা মায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দেখতে পেরেছি। তুমি না থাকলে হয়তো ওই শয়তানের ভালো মানুষের পেছনে অমানুষের রূপটা দেখতে পারতাম না। আল্লাহ আমার জন্য সত্যি একজন ভালো বন্ধু ও বোন পাঠিয়েছে। আমার জীবন শেষ হবার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে আছি মেঘকন্যা। প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দেব, তাও তোমার কিচ্ছু হতে দেব না। আমি তাজিনকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিলাম। ততক্ষণে কুহুকলি আশেপাশে কিছু একটা খুঁজছে। কিছু সময় পর কুহুকলি আমাদের সামনে এলো। পথ পেয়ে গেছি, আমার সাথে চলো। আমরা দুজন কুহুকলির পেছনে চলতে লাগলাম। একটা পাহাড়ের পাশে এসে দাঁড়ালাম। নিচের দিকে বিশাল বড় একটা পাথর, মনে হচ্ছে কোনো গুহা আটকে রাখা হয়েছে। মেঘকন্যা, পাথরটা সরাও। এত বড় পাথর আমি একা সরাবো কি করে? তুমি কি পাগল হলে কুহুকলি? আমার শরীরে এত শক্তি নেই, আমি তো সামান্য 5 কেজি আটার বস্তা সরাতে পারি না। তুমি কি ভুলে গেলে তুমি মেঘকন্যা? তোমার অনেক শক্তি। ও হ্যাঁ, আমি আসলে ভুলে গেছিলাম।
আমি পাথরের সামনে গিয়ে নিজের শক্তি প্রয়োগ করে সরিয়ে ফেললাম। পাথরটা সরে যেতেই সেখানে পাতালে একটা পথ দেখতে পেলাম। আমি নিচে নেমে সেই পথ দিয়ে চলতে লাগলাম। যাওয়ার আগে পাথরটা স্বস্থানে রেখে আটকে দিলাম। ঈশাল চিন্তিত মুখে সিংহাসনে বসে আছে। মেঘকন্যাকে সে কোথাও খুঁজে পায়নি। গতকাল মাঝরাতে ময়ূর রাজ্যে গিয়েছিল। সেখানে গিয়ে দেখতে পাই ওয়াহাবের বিধ্বস্ত লাশ। সাথে জানতে পারে ওয়াহাবের পালক বোন ও মেঘকন্যাকে রাতের বিয়ের আসরের সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়াহাব তাদের খুঁজতে গিয়েছিল, কিন্তু অনেক রাত হওয়ার পরও প্রাসাদে ফেরেনি। তখন এক প্রজা এসে ওদের রাজ্যের মানুষকে খবর দেয় ওয়াহাবের লাশ পড়ে আছে পাহাড়ের বাঁকা পথে। আগুনে পুড়ে যায় এতটা বিধ্বস্ত ছিল যে কেউ ওয়াহাবকে প্রথমে চিনতে পারেনি। পরে রাজপোশাকের কিছু অংশ দেখে বুঝতে পারে ঈশাল এখন 2 আঙুল দিয়ে কপালে স্লাইড করছে। কিছু দূরে মেঘরাজ্যে সবাইকে আটকিয়ে রাখা হয়েছে। নির্মম অত্যাচার ও না খেয়ে থাকায় তারা পুরো নেতিয়ে পড়েছে। তবুও তাদের মনের মধ্যে একটা জোর আছে, মেঘা এসে ওদের রক্ষা করবে। মনে হচ্ছে অঙ্গরাজ্যের রাজপুত্র খুব বেশি চিন্তিত ওয়াহাবের মৃত্যু নিয়ে। হবারই কথা, কারণ আমার বউ তোর মৃত্যু ছোড়া নিয়ে ওয়াহাবকে মেরে খুব শীঘ্রই আমাদের মুক্ত করতে এসছে। তার মৃত্যুর সামনে ঘনিয়ে এসছে। আয়েশের কথা ঈশাল কিছুটা ভয় পেয়ে চমকে উঠল। সকাল থেকে তার মনটা আনচান করছে। আমি নিজের সুরক্ষা এখন করতে পারি। আমার কথা তোদের চিন্তা করতে হবে না। তোরা শুধু নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা কর। তোদের এক একটাকে আমি মেঘকন্যার সামনে হত্যা করব। তো খুব ভয়ানক মৃত্যু। মৃত্যুর ভয়টা আমি তোর চোখে দেখতে পাচ্ছি ঈশাল। আমাদের মাঝে নেই। আমরা যদি মারা যাই তাহলে হাসতে হাসতে মরতে রাজি আছি, কিন্তু খুব শীঘ্রই তোর মৃত্যু হতে চলেছে। এক কণার হাতে তোর মৃত্যু ছোড়া যেহেতু পড়ে গেছে, যেহেতু তুই উপরে চলে যাবি, তোর মৃত্যুর সাথে সাথে সারা অঙ্গরাজ্য ধ্বংস হয়ে যাবে। কালো মেঘের অস্তিত্ব আমাদের পাশে থেকে চিরজীবনের জন্য বিলীন হয়ে যাবে। সেই কথাগুলো ভেবে আমার যে কি খুশি লাগছে। আর একটু অপেক্ষা করো ঈশাল বাবাজি, তোমার মৃত্যুর সকল কিছু তৈরি হয়ে গেছে। তোর পাপের ঘটনা পূর্ণ হয়েছে, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এবার শুধু বিস্ফোরণ হতে বাকি আছে। আমাদের কন্যা কখন আসবে মহারাজ? আমি আর সহ্য করতে পারছি না। কতদিন ধরে এই জ্বলন্ত কয়লায় দাঁড়িয়ে আছি, পায়ের নিচের কোনো চামড়া অবশিষ্ট নেই। প্রত্যেক দিন রক্ত দিয়ে আগুন নিচ্ছে। নিয়ম করে দুবেলা বিষাক্ত সাপের দংশন সহ্য করতে পারছি না। সারা শরীরে আগুনে ঝলসানো বিচ্ছুর কামড়, ইয়া বড় বড় মশা। সাধারণ মানুষ হলে হয়তো প্রথম দিনই মারা যেতাম। সারা শরীর নীলচে হয়ে ফোসকা পড়ে যাচ্ছে। কন্যাকে আদেও আমাদের খুঁজে পাবে? আমার খুব ভয় করছে। চিন্তা করবেন না মহারানী, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, উনি সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ। কন্যা আমাদের খুঁজে পেয়ে ওই শয়তানের বিনাশ করবে। কন্যাকে যে পারতেই হবে। আমি জান অনেক কষ্ট করেছো, আর একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে। দুঃখের পরে সুখ নিহিত আছে। দুঃখের সময় দিশেহারা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে শিক্ষা, বিশ্বাস রাখতে হয়। সবার কথা শুনে ঈশালের মাথায় আগুন জ্বলে উঠল। এমনিতেই সে তার প্রাণের আশঙ্কা আছে, তার মনটা খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। তার মধ্যে সবার এমন গা জ্বালানো কথায় মাথায় টকবক করে রক্ত ফুটছে। সৈন্যদের আদেশ দিল সবাইকে বিষাক্ত সাপের দংশন দিতে। ঈশাল সামনে এগিয়ে এসে আয়েশের টুঁটি চেপে ধরল। ঠিক তখনই ঈশাল অদৃশ্য শক্তিতে কিছু দূর ছিটকে পড়ল। দূরের পাথরের সাথে মাথা লেগে কেটে গেল। মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঈশাল উঠে এসে এদিক সেদিক কিছু খুঁজতে লাগলো। গুহার সামনে প্রচুর আলোর ঝলকানি দেখতে পেল। সাথে সাথেই সবাই চোখ বন্ধ করে ফেলল। আলোর ঝলকানি কিছুটা কমতেই সবাই সেদিকে তাকালো। শুভ্র মেঘের আভাগুলো একে অপরের থেকে ঝলকানি দিয়ে একটা মেয়ের অবয়ব তৈরি হচ্ছে। মেঘরাজ্যে সবার মুখে হাসি ফুটে উঠল। ঈশাল চোখ মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে। একসময় একটা হালকা সাদা আকাশি রঙের বিশাল বড় ড্রেস পরা একটি মেয়ে দৃশ্যমান হলো, তবে এখনো মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। আলোর ঝলকানি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। চোখ দাঁতানো সৌন্দর্যের ভরপুর সবকিছু। কিছু সময় পর আলোর ঝলকানি থেমে গেল। মেঘা আলতো করে নিজের চোখ খুলল। মেঘাকে দেখে ঈশালের মুখ শুকিয়ে গেছে।
জঙ্গলের ভেতর ঢুকতেই সারা শরীর হিম শীতল বাতাস বয়ে গেল। আমার মুখে এক টুকরো হাসি ফুটে এলো। আমি একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছি, যা আইসের শরীর। আমি নিশ্চিত ওরা আমার আশেপাশেই আছে। আমার শরীর কিরকম অদ্ভুত অদ্ভুত শিহরণ লাগছে। হঠাৎ করে বাতাসের বেগে আমি ওই গুহার সামনে পৌঁছলাম। তাজিন ও কুহকলি পেছনে আসছে। তারপর জানি কি হলো কে জানে, আলতো করে চোখ খুলে সামনে আয়েশকে দেখতে পেলাম। আমি যে কতটা খুশি তা বোঝাতে পারবো না। দিক পাশ না তাকে দৌড়ে আয়েশকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? তোমার চিন্তায় আমি হয়রান হয়ে যাচ্ছিলাম। তোমাকে সুস্থ দেখে আমার যে কি খুশি লাগছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমার আয়েশ আমার চোখের সামনে, আমার যেন বিশ্বাস হচ্ছে না। আয়েশ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আলতো করে আমার কপালে ঠোঁট ছোঁয়ালো। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আয়েশের চোখও পানি। আমি ধরতেই আয়েশের বাঁধন খুলে গেল, ওর পোশাক বদলে গেল। আমি ওর সারা শরীর মুখে হাত দিয়ে ছুঁয়ে দিতেই সারা মুখের আঁচড়গুলো মিশে গেল। আয়েশ এখন সাদা আকাশী মিশ্রণে নতুন পোশাকে সজ্জিত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আবারও জড়িয়ে ধরলাম। আমার কি কিছু হতে পারে? আমার বউ আছে তোমাকে বাঁচানোর জন্য। এখনো তো সিক্রেট টিম বানালাম না। এখনই কি পৃথিবী থেকে চলে যাবো নাকি? আমি 16 জন বাচ্চার বাপ হওয়ার পর আমার মনের আশা মিটবে, তখন হাসতে হাসতে আমি মরতে রাজি। তুমি এই মুহূর্তে ফানি মুডে আছো, তুমি বদলালে না। আমার পাগলটা। আমি আয়েশকে বুকে হালকা করে কয়েকটা ঘুষি মারলাম। আয়েশের চোখেও পানি। আমরা দুজনের মাঝে এতটা বিপদ ছিলাম যে আশেপাশে নজর দেওয়ার কথা মনে ছিল না। অন্যদিকে তাকাতেই দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। ইলাসের দিকে তাকাতেই দেখতে পেলাম বেচারা এতটা শক পেয়েছে যে আমাদের ওপর আক্রমণ করতে সৈন্যদের বলতে ভুলে গেছে। হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। কি ইলাস সাহেব, অনেক বড় ঝটকা পেলেন নাকি? সেটা সামলাতে কতদিন লাগবে? আমার কথায় ইলাসের হুঁশ ফিরল। আমার দিকে এগিয়ে আসতে নিলে দ্বিগুণ ঝটকা খেয়ে আরো দূরে ছিটকে পড়ল। আহারে, অনেক কষ্ট হচ্ছে। আমি যে আমার স্বামীর কাছে দাঁড়িয়ে আছি তা কি দেখতে পাচ্ছ না? আমাদের এখন যে শক্তি তাতে তুই এক কদমও আমাদের কাছে পৌঁছতে পারবি না। সোনারা, তাকে তাকে কি দেখছিস? ব্যাককনাকে ধর, আজকে ওকে আমি নিজের রাজ্যে নিয়ে গিয়ে নিজের করে নেব। সৈন্যরা আমাদের কাছে আসতে নিলে বিদ্যুতের শক পেয়ে একজন এক একের দিকে ছিটকে পড়ে ভীষণ ব্যথা পেল। একটা বড় সাদা কালারের বাবল আমাদের দুজনকে আটকে রেখেছে, যার কারণে কেউ আমাদের কাছে আসতে পারছে না। পেছন দিক থেকে তাজিন পা চিপে টিপে ঘর ভেতরে ঢুকলো। সামনে এসে রাকিনের লোহার বাঁধন খোলার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। রাকিনের হাতে আলতো ছোঁয়া পেতে দ্রুত সেদিকে তাকালো। দেখল অপূর্ব সুন্দরী মেয়ে তার হাতে বাঁধন ছোটানোর চেষ্টা করছে। মুখটা তার অনেক মায়াবী। হঠাৎ করে রাকিনের হাত পা ঠান্ডা হতে লাগলো। হৃৎপিণ্ডটা জোরে জোরে হাতুড়ি পেটা করছে। মনে হচ্ছে এখনই বিস্ফোরণ হবে। আসসালামু আলাইকুম, আমি তাজিন, ময়ূর রাজ্যের রাজকন্যা। আমার যদি ভুল না হয় তাহলে আপনি মেঘরাজ্যের সেনাপতি রাকিন, মেঘপুত্রের জানের দোস্ত। নিশ্চয়ই ভাবছেন আমি এত কথা জানলাম কিভাবে। মেঘকন্যা বলেছে এখন আমার দিকে হা করে না তাকিয়ে বলুন আপনার হাতে লোহার শিকল কিভাবে ছুটাবো। একদমে কথাগুলো বলে থামলো তাজিন। মিষ্টি কণ্ঠ শুনে রাকিনের সারা পৃথিবী থমকে গেছে। সে এক দৃষ্টিতে তাজিনের দিকে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তার হুঁশ নেই। বিশাল আমার দিকে আবারও তেড়ে আসতে লাগলো। আমি সেই ফাঁকে ফু দিয়ে ঠান্ডা বাতাসে সবার পায়ের নিচে কয়লা নিভিয়ে দিলাম। আইস সামনে গিয়ে সবার হাতের বাঁধন খুলে দিল। খুকুলি উড়ে এসে তার পাখা থেকে মৃত্যু ছোড়া আমার হাতে তুলে দিল। আমি ছোড়া হাতে ইলাসের দিকে এগোতে লাগলাম। বাকি সবাই সৈন্যদের সাথে লড়াই করছে। খবরদার মেঘকন্যা, কাছে আসবে না। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। তোমরা সবাই মারবে আমার হাতে। কাজটা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? তুই নাকি কাউকে ভয় পাস না? তাহলে পিছিয়ে যাচ্ছিস কেন? এত ভয় কিসে তোর? হঠাৎ ইলাস আমার চোখে মাটি ছুঁড়ে মারলো। আমি চোখ কসলাতে লাগলাম। তখন ইলাস আমাকে এক হাতে কোমর জড়িয়ে ধরলো। আমি সেই ফাঁকে কাপা কাপা হাতে ওর বুকের বাম পাশে রিহিসের ট্যাটুর জায়গায় ছোড়াটা বসিয়ে দিলাম। ওর পোশাক ভেদ করে ছোড়াটা পুরো হিটপিন্ডে ঢুকে গেল। তখনও ইলাস আমাকে এক হাতে মাথার পেছনে ও আর এক হাত আমার হাত ধরেছিল। ভাগ্যিস তখন রিহিস ট্যাটু অবস্থায় ছিল, নয়তো আরেক ঝামেলা হয়ে যেত। কি করলে তুমি?
চোখ উল্টে ব্যথা সহ্য করার চেষ্টা করছে ইলাশ, কিন্তু সুবিধা হলো না। ধীরে ধীরে ওর শরীর কালো হতে লাগলো। সারা শরীর আগুনের ফুলকিতে থেকে থেকে ঝলকানি মারছে। কয়েক সেকেন্ডেই ইলাশ ছাই হয়ে উড়ে গেল। সাথে সাথে ওর সৈন্যদের শরীরে আগুন লেগে গেল। কিছু সময়ের মতো তারাও পুড়ে ছাই হয়ে উড়ে গেল। সবার মুখে হাসি ফুটে উঠল। কুহুকলি এসে আমার কাঁধে বসলো। অঙ্গরাজ্য বোমা বিস্ফোরণের মতো করে পুরো রাজ্য ধ্বংস হয়ে গেল। আমরা বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখতে পেলাম কালো মেঘের ভেলাটা আগুনে ধরে গিয়ে বিস্ফোরিত হলো। আইশ বাবা মায়ের সাথে আমাকে কথা বলিয়ে দিল। তারা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। সব বিপদ থেকে আমরা মুক্ত। এখন নতুন করে সব সাজাবো আমরা। খুশি মনে আমাদের গোবন্তীর দিকে আমরা হাঁটতে লাগলাম। সাদা মেঘের ভেলাই করে আমরা মেঘরাজে যাচ্ছি। নিজে কিছু দেখা যাচ্ছে না, সবকিছু সাদা আভায় ঘেরা। পাশাপাশি চলছে তিনটা মেঘের ভেলা। প্রথমটাতে আব্বিজান, আম্মিজান ও মন্ত্রীমশাই, দ্বিতীয়টাতে তাজিন ও রাকিন, সবার শেষটায় আমি ও আইশ। আমি দুহাতে আইশের বাহু ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ভীষণ ভয় করছে, আর আইশ মুচকি মুচকি হাসছে। একবার তো বলেই ফেললো, দিলাম ধাক্কা। আমি গগন বিদারক এক চিৎকার দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার কাণ্ড দেখে সবাই হেসে উঠল। আমি এখন তোকে ফেলে দেবো মাটিকালা, বহু জ্বালিয়েছিস সময়। তুই যখন আমাকে ইগনোর করেছিলি তখন আমার অনেক কষ্ট হয়েছে। তার প্রতিশোধ নিতে আমি তোকে এখানে নিচে ফেলে দেবো, এখান থেকে। একদম না, তুই না আমার ভালো জামাই, এমন করিস না। এখন থেকে তুই যা বলবি তাই করব, তোর কোনো কথা অমান্য করব না। প্লিজ আমাকে নিচে ফেলে দিস না। নিচের দিকে তাকালেই তো আমার আত্মা কেঁপে ওঠে। এখান থেকে পড়লে আমার কোনো অস্তিত্ব থাকবে না। এমনি শরীরে কোনো ওজন অনুভব করছি না, মনে হচ্ছে শক্তিগুলো সব টেনে কেউ শুষে নিচ্ছে। আমি তো তা মানছি না। তোকে এখন এখান থেকে আমি ফেলে দেবো, মানে দেবই। তোর কথা কোনো কথাই কান দেবো না। না প্লিজ আমার স্বামী, এমনটা কইরো না। আমার চিৎকার শুনে রানীমা মানে আমার শাশুড়ি মা আইশকে ধমকে উঠলেন। আপনার খামোকা কন্যাকে ভয় কেন দেখাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ ভয় পাচ্ছে, তারপরেও দুষ্টুমি করে যাচ্ছ। ওকে ভয় দেখাতে আমার অনেক মজা লাগে। ওর ভয়ের তো মুখটা অনেক মায়াবী লাগে আমার কাছে, তাই এমন করছি। আপনি জান দেখছেন কি বলছে? আমার ভয়ে জান পাখিটা উড়ু উড়ু করছে, আর তার নাকি মজা লাগছে। আমি যাব না আপনাদের সাথে। আমার আব্বি আম্মির কাছে দিয়ে আসুন। আইস আমি একটু ভালোবাসে না, ভালোবাসলে এই কথাগুলো কখনো বলতে পারতো না। আচ্ছা সরি, আর ভয় দেখাবো না। সত্যি তো? সত্যি। আমি আইসের বুকে লেপ্টে আছি। কিছু সময় পর পর ওর বুকে মুখ লুকাচ্ছি। চোখ পিটপিট করে একটু তাকাই, আবার চারিপাশ দেখে ওর বুকে মুখ কুচি। এই ভয়ঙ্কর অবস্থাও তাজিনের কাণ্ড কারখানা দেখে আমার হাসি পাচ্ছে। তাজিন তো রাকিনকে প্রায় জড়িয়ে ধরে নিচে পড়ে যায় চাই অবস্থা। ওর হাত পা থরথর করে কাঁপছে। বেচারা রাকিনের অবস্থা নাজেহাল করে ফেলেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাঁচাও, এই যাত্রায় বাঁচিয়ে দিও। আল্লাহ, আমার এখনো বিয়ে হয়নি, আমি মরে গেলে আমার হবু বরটার কি হবে গো? তুমি আমায় রক্ষা করো। আপনি শুধু একা পড়বেন না, সাথে আমাকে নিয়ে পড়বেন। এত নাড়াচড়া করছেন কেন? একে তো আমাকে চাপটা ধরে আমার দম বন্ধ করে ফেলেছেন, তার মধ্যে এমন আজগুবি কথা বলে ইচ্ছে মতো নাড়াচড়া করছেন। একটু স্থির হয়ে দাঁড়ালে কি সমস্যা হয় সেটাই আমি বুঝতে পারছি না। কথা আমি নয়, আপনি বলছেন। একটু জড়িয়ে ধরছি বলে এতগুলো কথা শোনাবেন? ভয় পেয়েছি বলেই তো জড়িয়ে ধরেছি। কোথায় আমায় একটু আশ্বাস দিবেন, ভয় কাটানোর চেষ্টা করবেন, তা না করে উল্টো আরো ভয় বাড়িয়ে দিচ্ছেন। না ধরলাম আপনাকে, বয়ে গেছে আপনাকে ধরার। আমার কাছ থেকে সরে দাঁড়ান, একদম আমার আশেপাশে ঘেসবেন না। যাক বাবা, আমি আবার কি করলাম? উনি নাড়াচড়া করবে তাতে দোষ নেই, আমি করলেই দোষ। আমাকে জাপটে ধরে নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে, তখন কিছু হয়নি। আমি তা বলেছি বলে গায়ে ফসকে পড়ে গেছে। খবরদার আমাকে ছাড়বেন না, যেভাবে আছেন সেভাবেই থাকুন, নয়তো উল্টা হয়ে নিচে পড়ে গিয়ে চিকপটাং হয়ে যাবেন। তাজিন রাগ করে রাকিনকে ঠেলে সরাতে গিয়ে নিজেই পড়ে যেতে নিল। সাথে সাথে রাকিন ওকে হ্যাচকা টান মেরে আবার নিজের সাথে মিশিয়ে নিল। তাজিন খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই এবার কোনো রকম নড়াচড়া না করে রাকিনকে শক্ত করে জড়িয়ে ধরল। রাকিন মিটমিট করে হাসছে। আমি আইসের বুকে মুখ লুকিয়ে এক চোখে তাকিয়ে ওদের কাণ্ড দেখছিলাম।
আয়েশা আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। মিষ্টি একটা বাতাস বইছে, দারুণ লাগছে ওয়েদারটা। হাওয়ায় আমার জামা ওড়না উড়ছে, আকাশটা ঝকঝকে পরিষ্কার, চারিদিকে সাদা মেঘের আনাগোনা। পাখিরা খুব সামনে দিয়ে উড়ে যাচ্ছে, হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, পরিবেশটা উপভোগ করার মতো। এরকম একটা পরিবেশ সাথে ভালোবাসার মানুষ এলে কি আর কিছু লাগে বলুন? ভয় অনেকটা কেটে গেছে। আইস ধরে রেখেছে বলে আর ভয় করছে না। মুগ্ধ হয়ে চারিদিকের পরিবেশ দেখছি। কিছু সময় পর আমরা মেঘরাজ্যে এসে নামলাম। মেঘরাজ্যে ঢুকতেই আমাদের ওপর লাল গোলাপের পাপড়ির ঢল নামলো। মনে হচ্ছে আজ গোলাপের পাপড়ি দিয়ে গোসল করব। বিশাল বড় রাজফটক দিয়ে ঢুকলাম। আমাদের স্বাগত করার জন্য সারা রাজ্যের মানুষ পথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর লাল গোলাপ পাপড়ি ছুঁড়ে মারছে। রাজফটক থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত পথ পুরোটা লাল হয়ে আছে গোলাপের পাপড়ি দিয়ে। আমি আয়েশের হাত ধরে ভেতরে প্রবেশ করলাম। সাথে সাথে আমাদের ড্রেস পাল্টে গেল। আমারও আয়েশের দুজনের গায়ে সাদা পোশাক। বিশাল বড় গ্রাউন্ড সামলাতে এবার আমি হিমশিম খাচ্ছি। এক হাতে যতটুকু পেরেছি সামলিয়ে অন্য হাতে আয়েশকে ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। সবাই খুশিতে হই হুল্লোড় করছে। চারিদিকে সাদা আবার ছড়াছড়ি, সব জায়গায় মনে হচ্ছে সাদা ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। আসলে এগুলো কিন্তু সাদা মেঘ, বাষ্পময় সাদা আভা, যাকে ধরা ছোঁয়া বা আটকে রাখা যাবে না। সে তার মতো গোপবন্তি ঠিক চলবে। অপূর্ব সৌন্দর্যের পরিপূর্ণ মেঘরাজ্য। কেউ স্বপ্ন বা কল্পনায় দেখে হয়তো এর বিবরণ করতে পারবে না। রাজ্যের মানুষের পরনে হালকা আবছা আকাশি রঙের পোশাক, সবার গায়ে একরকম পোশাক। ধনী বা দারিদ্রের কোনো ভেদ নেই। রাজপ্রাসাদে ঢুকতেই সবাই ব্যস্ত হয়ে পড়লো আমাকে নিয়ে। আমাদের পেছন পেছন তাজিন ও রাকিব। তাজিনও আমার মতো অবাক চোখে সবকিছু দেখছে। আমি যেন আমাদের বরণ করে নিল। আয়েশ অন্যদিকে চলে গেল। কয়েকজন দাসী এসে আমাকে নিয়ে একটা বিশাল কক্ষে বসিয়ে দিল। চারিদিক আয়েশের ছবি দেখে বুঝতে পারলাম এটা আয়েশের কক্ষ। আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছি, সবকিছু স্বর্ণের তৈরি। তাজিনকে অন্য একটা কক্ষে বিশ্রাম করতে পাঠানো হয়েছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। যতদূর চোখ চাই শুধু সাদা মেঘের দেখা মিলে। মাঝে মাঝে দুই একটা পাখিকে উড়ে যেতে দেখা যায়। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। আব্বি আম্মের কথা অনেক মনে পড়ছে। আসার সময় আমাকে ধরে সে কি কান্না। আমারও কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছিল। বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টটা আজ উপলব্ধি করতে পারছি। সকালে ইলাশকে মেরে ফেলার পর আমরা সবাই আমাদের বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই আমি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কেমন আছিস মা? তুই ঠিক আছিস তো? সেই যে তোকে আয়েশের সাথে ডিনার করতে পাঠালাম, তারপর থেকে তোর কোনো খবর নেই। তোর চিন্তায় তোর আব্বুর প্রেশার বেড়ে গেছে। মানুষটা পুরো চুপচাপ হয়ে গেছে। আয়েশ মাঝে একদিন এসে সব বলে গিয়েছে। আমরা ধরেই নিয়েছিলাম ওই ঈশাল শয়তান তোর ক্ষতি করে ফেলেছে। এদিকে তোর কোনো খবর পাই না, আয়েশও আসে না। আমাদের অবস্থা পুরো পাগল প্রায় হয়ে গিয়েছিল। এখন যে কত ভালো লাগছে তা তোকে বলে বোঝাতে পারবো না। আমার সাত রাছার ধন আমার বুকে ফিরে এসেছে। আমি আমাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। কিছু সময় পর আমাকে চেয়ে দিয়ে পাগলের মতো মুখে অজস্র চুমু দিল। আব্বি কলিং বেলের আওয়াজ পেয়ে নিচে চলে এসেছে। কে এসেছে গো মেঘমা? কোথায় তুমি? কথা বলছো না কেন? আমার মেয়ে কি কোনো খবর পেলে? কোথায় আছে আমার কলিজাটা? দেখো কে এসেছে। আমাদের মেয়ে আমাদের কোলে ফিরে এসেছে। আম্মির কথা শুনে আব্বি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আব্বিকে কখনো আমি এতটা কাঁদতে দেখিনি। আব্বি এর আগেও কান্না করেছে, তবে এতটা নয়। লাস্ট আমি আব্বিকে গতবার অসুস্থ হয়ে যাওয়ার পর কান্না করতে দেখেছিলাম, কিন্তু আজ তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কেমন আছো মামুনি? তোমার চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম তোমার জন্য। আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, তিনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আব্বি, এটা কিন্তু ভালো কথা নয়। তুমি নিজের একটুও খেয়াল রাখো না, তা না হলে তুমি অসুস্থ হতে না। আমি তোমার সাথে একটুও কথা বলবো না। তুমি আমার জন্য নিজের কি হাল করেছো দেখো দেখি। শরীর পুরো ভেঙে পড়েছে, ঠিক মতো ওষুধ খাও না তাই না? আমি সত্যি তোমার সাথে এখন আড়ি দিয়েছি, একটু কথা বলবো না। এখন তুমি এসেছো, সব ঠিক হয়ে যাবে।
আমার যে কি খুশি লাগছে। মেঘের মা, যাও গিয়ে আমার মেয়ের জন্য পছন্দের খাবার রান্না করো। আজ আমরা একসাথে দুপুরে খাবার খাবো। এতক্ষণে আব্বি আমি আমাকে নিয়ে এতটা বিপদ ছিল যে আমার সাথে থাকা মানুষদের খেয়াল করিনি। সবাই অবাক হয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। হুট করে তাদের থেকে আব্বি আমি দুজন অবাক হলো। আয়েশের বাবাকে দেখে আমার আব্বি চিনে গেল, আমাকে ছেড়ে তাকে জড়িয়ে ধরলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সবাই বাইরে দাঁড়িয়ে আছে কেন? ভিতরে আসুন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি। আমি মনে হচ্ছে আমাদের কন্যাকে তার উপযুক্ত বাবা মার হাতে তুলে দিয়েছিলাম। আপনাদের মেয়েকে আমরা নিজের কন্যা থেকে এক বিন্দু কম ভাবিনি। সে আমাদের ঘরের মধ্যমণি। আমরা যথাযথভাবে ওর দেখভাল করেছি। মেঘ মামুনি, আমাকে ক্ষমা করে দিস। এতদিন তোর কাছ থেকে আমরা অনেক বড় একটা কথা লুকিয়ে রেখেছি। আসলে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, ভয় হয়েছে যদি তুই আমাদের ছেড়ে চলে যাস। আমি জানি আব্বি, আমি তোমাদের সন্তান নই। তোমরা আমাকে কোনো অংশে নিজের সন্তানের থেকে কম করনি, উল্টো আমাকে অনেক আদর যত্ন দিয়ে বড় করেছো। কখনো আমার গায়ে ফুলের টোকা দাওনি, বরং রাজকন্যার মতো বড় করেছো। আমি তোমাদের কাছে ঋণী, এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না, আর আমি শোধ করতেও চাই না। তোমরা আমাকে না বলে ভালোই করেছো। যদি আমি জানতাম তোমরা আমার বাবা মা নও, তাহলে হয়তো আমার মন মানসিকতা পাল্টে যেত, তোমাদের ভুল বুঝতাম। আব্বি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার শ্বশুর মশাই যখন বলল আমাকে আজ নিয়ে যাবে, তখন আমার আম্মি আব্বির মাথায় আকাশ ভেঙে পড়লো। অনেক কষ্টে তারা নিজেকে সামলে সবার জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করলো। দুপুরে একসাথে খাবার খেয়ে উঠলাম। আমার গলা দিয়ে খাবার নামছিল না। আমি তো কিছু সময় পর পর চোখ মুছছে। আব্বি থুম মেরে বসে আছে। বিকালে যখন বিদায়ের ঘন্টা বেজে উঠলো, তখন আব্বি আম্মি আমাকে ধরে অনেক কান্না করেছে। তাদের ছেড়ে আমরা আসতে মন চাইনি, কিন্তু কিছু করার নেই। বুকে পাথর চাপা দিয়ে চলে এসেছি। এর মাঝে আমি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে। আমি কথা দিয়ে এসেছি মাসে একবার তাদের কাছে গিয়ে 3-4 দিন থেকে আসবো। এতে অবশ্য আয়েশা সম্মতি দিয়েছে। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরে আমায় হুঁশ ফেরালো। মাথা ঘুরিয়ে দেখলাম আয়েশ। 10 দিন পর পুরো মেঘ রাজ্যে আনন্দের ঢোল বয়ে যাচ্ছে। আজ এই রাজ্যে দুটো বিয়ে হচ্ছে। আয়েশের সাথে মেঘার, রাকিনের সাথে তাজিনের বিয়ে হচ্ছে। রাতের আকাশে বাজি ফুটছে, তবে সেগুলো ফুলের। মেঘার বাবা মাকে বিয়ের 2 দিন আগে নিয়ে এসেছে। মেঘা ও আয়েশ রাজপ্রাসাদের ছাদে বসে চন্দ্রবিলাস করছে। পাশের কুঠরিতে তাজিন ও রাকিন কথা কাটাকাটি করছে। ওদের মাঝে পুরো টম অ্যান্ড জেরির সম্পর্ক। একজন আরেকজনের সাথে লেগে থাকবে, কিন্তু একজনের কিছু হলে অন্যজন পাগল হয়ে যায়। বেশ কিছু সময় পর, কথা কাটাকাটি পর, তারা নিজেদের কক্ষে ফিরে গেছে। গায়ে বিয়ের পোশাক খুলে অন্য একটা ড্রেস পরেছি। আমি হালকা আকাশি রঙের বিশাল বড় গ্রাউন্ড পরে আছি, আর আয়েশের রাজ পোশাকটা সাদা রঙের। হাতে এক ঝুড়ি স্ট্রবেরি। আয়েশের কোলে বসে আছি, চাঁদটা পুরো আমাদের মাথার উপর। মনে হচ্ছে হাতটা বাড়ালেই ধরতে পারবো। চারিদিকে সাদা মেঘের ধোঁয়াটে হয়ে আছে। বাসর ঘরে বসেছিলাম, সেখান থেকে কোলে তুলে ছাদে নিয়ে এসেছে। আমার সাথে নাকি আর চাঁদ দেখবে। আসার সময় এক ঝুড়ি স্ট্রবেরি নিয়ে এসেছে। জানো, আমি এই রাতের জন্য আমি কত অপেক্ষা করেছি। আমার অনেক ইচ্ছে ছিল তোমার সাথে চাঁদ দেখার। আমাকে কোল থেকে নামাও, তোমার পা ব্যথা হয়ে যাবে। আমাকে এভাবে কোলে নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। আমার বউ, আমি কোলে নিয়ে বসে থাকবো তাতে তোমার কি? আচ্ছা, সব স্ট্রবেরি কি তুই একাই খাবে? আমাকে দেবে না? তুমি অর্ধেক ঝুড়ি খেয়ে ফেলেছো, তারপরও বলছো আমি তোমাকে দিচ্ছি না। আমি খাইয়ে দিচ্ছি আর সেই চুপচাপ গিলেছে, আর বলছি কি না আমি তাকে না দিয়ে একা একাই খাচ্ছি। আমার সাথে এমন একটা সময় তুমি লাগবে, এটা কিন্তু ঠিক নয়। ও মোর আল্লাহ, এত বড় মিথ্যা কথা! সবসময় নিজে আমার সাথে লাগে আর আমার দোষ দেয়। যা বেটা, তোর সাথে কথা নেই, ভাগ এখান থেকে। আমার এই নামা কোল থেকে তোর লাগে কথা কমুনি। আমি উঠে যাওয়ার জন্য ছুটাছুটি করতে শুরু করলাম। হাত পা ছোড়াছুড়ি করছি, কিন্তু আয়েশা আমাকে শক্ত করে নিজের সাথে ধরে রেখেছে। একদম নড়বে না, নয়তো কোলে তুলে ছাদ থেকে ফেলে দেবো। চুপচাপ বসে থাকো, আমাকে খাইয়ে দাও, কোনো কথা নয়। আমি মন খারাপ করে ঠোঁট উল্টে বসে রইলাম। আয়েশা আমার মুখ ঘুরে কপালে গভীর করে ঠোঁট ছোঁয়ালো। আমি মুখ ঘুরে দেখছি।
আমার বউটা আবার রাগও করতে পারে। তোমার এই বাচ্চাদের মতো ঠোঁট উল্টানো আমার ভীষণ ভালো লাগে। পঞ্চায়েত ঠোঁটের মধ্যে কুটুস করে একটা কামড় বসিয়ে দেই। কথা নেই তোমার সাথে, তাই ভাব নিয়ে লাভ নেই। ওকে সরি, আর করবো না, সব দোষ আমার। এবার হয়েছে? আলবাত হয়েছে। আয়েশের গাল টেনে কথাটা বললাম। আয়েশ ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চাহনি বেশ সুবিধার মনে হচ্ছে না, একটা ভয় ভয় লাগছে। মতিগতির সুবিধা টেকছে না। আমার পিঠ ওর বুকের সাথে থেমে থেমে বাড়ি খাচ্ছে। আয়েশ খাওয়া রেখে আমার চুলে অলরেডি মুখ গুজে ফেলেছে। ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমি খুব জোরে চমকে উঠলাম, নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। তাতে আয়েশ আরো জোরে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে লো ভয়েসে বলল, আমি আজ তোমাকে নিজের করে পেতে চাই মেঘ করি, সেই অনুভূতিটা কি দেবে তুমি? আয়েশের কথায় বুকটা ধক করে উঠল, শ্বাস প্রশ্বাস ঘন হতে লাগলো। আমি পুরো জমে গেছি, কি উত্তর দিব তাও জানি না। বারবার কানে একটা কথা বাড়ি খাচ্ছে। আমাদের মধ্যে অনেক আগেই তো চেনাজানা হয়ে গেছে, নতুন করে তো একে অপরকে চিনতে হবে না। তাহলে আমি কি তোমাকে পেতে পারি মেঘকন্যা? তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে দেবে আমায়? আয়েশের কথা শুনে আমার হৃৎপিণ্ডটা খুব জোরে লাফাতে শুরু করেছে। এই ছেলেটা কি আমাকে এভাবে মেরে ফেলবে নাকি? ওর থেকে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে দৌড়ে গিয়ে হাঁপাতে লাগলাম। আবারও পেছন থেকে আয়েশ আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ আজ আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ মাল্টি কালার। আই নিড ইউ অল টাইম। আমি পেছনে ঘুরে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লোকালাম। আয়েশ ওর উত্তর পেয়ে গেল। খুশি মনে আমাকে কোলে তুলে কক্ষের দিকে রওনা দিল। আমি লজ্জায় ওর বুকে মুখ লোকালাম। শুরু হলো আমাদের জীবনে নতুন অধ্যায়, নতুন করে আমাদের পথ চলা, যেখানে শুধু থাকবো আমি ও আয়েশ। ওহাব বা ইলাসের কোনো কালো ছায়া আমাদের মাঝে বাধা সৃষ্টি করবে না। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, ইহকাল ও পরকালের জন্য আয়েশকেই চাই। দেখতে দেখতে পুরো গল্প শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সাবস্ক্রাইব তো বাড়ছে না। সবাই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।